যাই হোক, তো ঘটনা হচ্ছে যেটা আমরা গতকাল যেটা আলোচনা করেছি প্রাথমিক কিছু আলোচনা, পাশাপাশি আমাদের অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি বা প্রায়োগিক জ্যোতিষের কিছু নিয়ম কানুন, যেগুলি ধরেন সতর্কতা, হরোস্কোপ দেখেই আমরা বুঝতে পারবো যে আহ, এই ক্লায়েন্টের বা এই জাতক বা জাতিকার এই ধরনের প্রভাবটি তার জীবনে ভোগান্তির কারণ। একটা জন্মকুণ্ডলী ধরুন আপনার কাছে কেউ নিয়ে আসছে, বা ওভার মোবাইলে আপনার কাছে জিজ্ঞাসা করছে, আপনার সাথে সরাসরি ভিজিট করতে পারে, সাক্ষাৎ করতে পারে, করার পরে আপনাকে সে হয়তো তার মানে সমস্যার কথা বলছে না বা বলবে না। ধরুন ক্লায়েন্টটা প্রথমত চাই যে আপনি তার হরোস্কোপ দেখে যাতে তার সমস্যাটাকে আইডেন্টিফাই করতে পারেন। ভালো কিছু ঘটনা বা খারাপ কিছু ঘটনা পূর্বে, সেটিও তারা জানতে চায় যে আসলে আমার প্রিভিয়াস কিছু ঘটনা, বা সেটা ভালো হোক মন্দ হোক, কোন সময় কি হয়েছে না হয়েছে, সেটিও তাদের জানার একটা আগ্রহ থাকে, বর্তমানে কি চলছে, এবং পরবর্তীতে তাদের ভালো মন্দ কি ঘটনা হচ্ছে যে জীবনে ঘটতে পারে, বা তার জন্য কি সতর্কতা অবলম্বন করা উচিত, বা বর্তমানে খারাপ সময় চলছে কিনা, বা বর্তমানে ভালো আছে যে অবস্থানে আছে কিনা। কারোর ধরুন সমস্যা থাকতে পারে, যে চাকরি পাচ্ছে না, সে অনেকদিন ধরেই হয়তো আহ, ভালোভাবে চাকরির চেষ্টা করছে বা লেখাপড়া করছে, কিন্তু পরীক্ষা দিচ্ছেও, ক্ষেত্র বিশেষে তার পরীক্ষা ভালো হচ্ছে, কিন্তু হয়তো রেজাল্ট সামান্য কারণে হয়তো পিছিয়ে যাচ্ছে, বা হয়তো ভাইবা দিল কিন্তু ভাইভাতে তাকে সিলেক্ট করলো না। তো এবার কম্পিটিশনের জায়গায় এইসব ব্যাপারগুলি খুবই সিরিয়াস। অনেকে বহুদিন ধরে চেষ্টা করছে, দেখবেন যে অনেকে 30-32 বছর বয়স হয়ে গেছে, 35 বছর বয়স হয়ে গেছে, চাকরি পায়। তো এই ধরনের বিষয়গুলো নিয়ে অনেকে খুব টেন্স থাকে, টেনশনে তারা খুব মানে ডিপ্রেশন ক্রিয়েট হয় তাদের মধ্যে। এটা যেমন একটা ব্যাপার। আবার ধরুন কেউ চাকরি পেয়েছে, কিন্তু চাকরি পাওয়ার পর দেখা যাচ্ছে তার কর্মক্ষেত্রে বিরাট ঝামেলা। সে ভালোভাবে ডিউটি করছে, সব অফিসে সময় মতো আসছে, কিন্তু কাজও ভালো মতোই করছে, কিন্তু দেখা যাচ্ছে বস তাকে খুব একটা ভালোভাবে রিসিভ করছে না। এমন কিন্তু হয় অনেকের ক্ষেত্রেই, যে সে ভালো কাজ করছে, সিনসিয়ারলি কাজ করছে, টাইমলি কাজ করছে, কোনো ফাঁকি ঝুঁকি দিচ্ছে না, কিন্তু বসের মন পাচ্ছে না। এগুলি অনেক কারণে হয়। দেখা যায় জন্মকুণ্ডলিতে তার কর্মভাবে অশুভ গ্রহ অবস্থান করলে তার দেখা যায় যে কর্মক্ষেত্রে একটু শত্রুতার শিকার সে হয়। আবার এমন হতে পারে অনেকের ক্ষেত্রে যে তার যে বস, তার সাথে হয়তো তার রাশিগত শত্রুতা বিদ্যমান। তো সে যত ভালো কাজ করুক না কেন, ওই বসের মন সে কিন্তু অনেক ক্ষেত্রেই জোগাতে পারবে না, যার কারণে তার কর্মক্ষেত্রে কর্ম টিকিয়ে রাখাটা অনিশ্চিত হয়ে পড়ে। অনেকে চাকরিচ্যুত হয়, খুব একটা দোষে না। আবার কারো কারো অনেক ধরনের ভুল থাকে, ইলিগাল অ্যাক্টিভিটিস থাকে, সেগুলো ভিন্ন। তো এই ধরনের বিষয়গুলি অনেকের চিন্তার কারণ। কেউ হয়তো ব্যবসা ব্যবসা বাণিজ্য বা চাকরি করে টাকা উপার্জন করছেন, কিন্তু সঞ্চয় করতে পারেন না। প্রচুর টাকা খরচ হয়, বা অনেক ক্ষেত্রে লোন করে খরচ করে। খুব বেশি গুরুত্বপূর্ণ যে খরচ বা কোনো প্রপার্টি ক্রয় করার জন্য সে কারো কাছে লোন করছে বা ধার করছে, এমনটা না। এমনি দৈনন্দিন খরচ খরচা মেটানোর জন্য অনেকে দেখা যাচ্ছে লোন করা লাগে। এরা খুব আবার টেনশনে থাকে যে আমার আহ, হাতে কোনো সময় টাকা স্থায়ী হয় না, বা আহ, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায়। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক উভয় ধরনের ব্যয় কিন্তু আবার অনেকের চিন্তার কারণ হয়। কারোর বিয়ে হচ্ছে না, সুন্দর দেখতে, হ্যান্ডসাম ছেলে বা আছে যে উম, সুন্দরী মেয়ে, কিন্তু পাত্রপক্ষ আসছে, দেখে যাচ্ছে বিয়ে হচ্ছে না। মতামতের জায়গায় যে যেন কোনো একটা ভাবে কেউ পিছিয়ে যাচ্ছে। ক্ষেত্র বিশেষে যেখানে ছেলে পক্ষ পিছিয়ে যাচ্ছে, আবার অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়ের পক্ষ পিছিয়ে যাচ্ছে। মানে ব্যাটে বলে হয় না, বিয়ের যোগাযোগ আসে, কিন্তু সেটি তাদের মানে বিবাহ পর্যন্ত যাওয়ার আগে কোনো না কোনো বাধা বা একটা ঝামেলা সেই বিয়ের যোগাযোগটা পণ্ড করে দেয়, বা অনেক দিন ধরে এমন ভোগান্তির মধ্যে অনেকে পড়ছেন। এটি নিয়ে অনেকের একটা সমস্যা তৈরি হয়। কারো ধরুন বিবাহিত দম্পতিদের দাম্পত্য জীবনে অশান্তি, কারো সন্তান হচ্ছে না, বা দাম্পত্য জীবনে পারিপার্শ্বিক পরিবেশের জটিলতার কারণে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে সময় কাটছে। এই ধরনের ঘটনাটিও কিন্তু অনেকের ক্ষেত্রে চিন্তার কারণ হয়। হুম। তারপরে অনেকে চাকরির ক্ষেত্রে চাকরি করছেন, কিন্তু তার হয়তো দীর্ঘদিন ধরে
একটা লোকাল এরিয়াতে পোস্টিং হয়ে আছে, সে পোস্টিং এর জন্য চেষ্টা করছে যে তার বাড়ির আশপাশে বাড়ি থেকে যাতায়াত করতে পারে, ফ্যামিলির সাথে থাকতে পারে এমন, বা হয়তো একটা স্ট্যান্ডার্ড শহরে বা ভালো একটা জায়গায় চাকরির জন্য তারা চেষ্টা করে যে প্রমোশন না হলেও যেন ট্রান্সফারটা হয়। অনেকের প্রমোশন আটকে থাকে, প্রমোশন পাওয়ার কথা হয়তো 2 বছর আগে, কিন্তু 3 বছর পরেও যে দেখছে যে না, তার প্রমোশনটি হচ্ছে না। তার থেকে কোয়ালিফিকেশন বা অনেক ক্ষেত্রে প্রমোশনের যেসব ক্রাইটেরিয়া গুলি থাকে সেগুলি তার ফিল আপ অনেক আগেই হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট তাকে প্রমোশন দিচ্ছে না। এই ধরনের ক্ষেত্রেও অনেকের চিন্তা, বা আমার প্রমোশনটা হচ্ছে না কেন, হচ্ছে না, কবে হবে, এইসব বিষয় নিয়েও কিন্তু মানুষের একটা আগ্রহ থাকে আপনার কাছে। অনেকেই আসবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখবেন এইসব প্রশ্নগুলি করবে। বিয়ে ভেঙে যাচ্ছে, পছন্দ করে বিয়ে করলো, রিলেশন ছিল, নিজের পছন্দেই বিয়ে, কিন্তু বিয়ের পরে দেখা যাচ্ছে যে সংসারটি আছে যে বেশি দিন, 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে বা 2 বছর ঝামেলা নিয়েছিল, কিন্তু পরে দেখা যাচ্ছে বিচ্ছেদ হলো। এইসব বিষয়গুলি কেন হয়, কখন হয়, কি কারণে মানুষের এই যে ধরুন প্রমোশন আটকে থাকে, বা ধরুন আপনাকে সে জিজ্ঞাসা করবে যে আমার প্রমোশনটা কখন হবে। কেউ এসে জিজ্ঞাসা করতে পারে যে আমার অনেকদিন ধরে বিয়ে নিয়ে ভোগান্তি, তো বিয়েটা কবে হবে, আপনি আমাকে একটু ডেটটা বলে দেন, কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে বিয়েটা হতে পারে বা বিয়ে হবে। হ্যাঁ, তো এই ধরনের বিষয়গুলি ও ফ্ল্যাট বাড়ি হয়তো জমি কিনে রেখেছে, কিন্তু কখন বাড়ি নির্মাণ করবে, কখন বাড়ি নির্মাণ করার জন্য ইনভেস্টমেন্টে যাবে, বা ধরুন ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাটটি কবে তার আছে যে মানে বরাদ্দ পাবে, বা অনেক সময় ফ্ল্যাট বুকিং দেয় অনেকে ইনস্টলমেন্টে, যে হয়তো বুকিং করে, পরবর্তীতে ওরা টাইম নেয় যে 2 বছর পরে বা 6 মাস পরে বা 1 বছর পরে আপনি ফ্ল্যাটটা বুঝে পাবেন বা রেজিস্ট্রি হবে। তো সে এই এই ধরনের ক্ষেত্রে 2 বছর বলে অনেক সময় 10 বছর হয়ে গেছে, অনেকে পাচ্ছে না, আদৌ পাবে কিনা। 2 জন 10 জন একসাথে মিলে হয়তো একটা জমি কিনে বিল্ডিং করেছে, কিন্তু সবচেয়ে বেশি অবদান যার, লাস্টে সে হয়তো বিল্ডিং এ টিকতে পারছে না। এই ধরনের ঘটনাগুলি কিন্তু অহরহ ঘটছে। অনেকের এইসব ব্যাপার নিয়ে চিন্তার কারণ আছে। তো এখন হরোস্কোপ আপনার কাছে দিবে হয়তো কি তার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম স্থানটা। আমরা যখন কোনো হরোস্কোপ বের করব তখন আমাদের ইনিশিয়াল যে ইনফরমেশন গুলি লাগবে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে তার নাম, তার অরিজিনাল ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, অ্যান্ড হচ্ছে যে প্লেস অফ বার্থ। এই ইনফরমেশন গুলো আপনারা প্রথমে কালেক্ট করে নেবেন। কালেক্ট করে নেওয়ার পরে আমাদের সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে যে এখন তদানীন্তন কালে আমরা পঞ্জিকা দেখে বা এফিমেরিজ দেখে সেই জন্ম তারিখ সময় অনুসারে তার লগ্ন নির্ণয়, তার কোন গ্রহের স্ফুট কত, সেই স্ফুট অনুযায়ী কোন রাশিতে কোন গ্রহের প্লেসমেন্ট সেটি নির্ণয় করে নিয়ে তারপরে তাদের ঠিকুজি বের করা হতো। ঠিকুজি বের করার পর এবার তার রাশি লগ্ন, কোন গ্রহের অবস্থান কোথায়, সেখানে ভালো কোনো যোগ আছে কিনা বা অশুভ কোনো যোগ আছে কিনা জন্মকুণ্ডলিতে, সেই যোগগুলি আগে আইডেন্টিফাই করা, কি দশা চলছে, বর্তমান গোচরে কি অবস্থা গ্রহের আছে, সেই বিষয়গুলি নিয়ে এবার পরবর্তীতে ফলাফলটি বিশ্লেষণ করা হতো। এখন যে ব্যাপারটি, নর্মালি একটা হরোস্কোপ তৈরি করতে যদি আমরা হাতে কলমে তৈরি করি, কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম টাইম কিন্তু লেগে যেতে পারে, বা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আধা ঘন্টা 1 ঘন্টা। এর মানে খুব যদি এক্সপার্ট হয়ে যান আপনারা, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ঘন্টা খানিকের মধ্যে হয়ে যাবে, কিন্তু নর্মালি উম সাবধানতা অবলম্বন করা বা সময় সাপেক্ষ ক্যালকুলেশন করে ওটা বের করতে গেলে অনেক ক্ষেত্রে আরো বেশি সময় অনেকের লাগবে বা লাগে। কিন্তু বর্তমান যুগে মানে তথ্য প্রযুক্তির আছে যে বদলতে দেখা যাচ্ছে কি আমরা এই যে বিভিন্ন সাল অন্তত আহ, বিগত 100 বছর আগের এবং আগামী পরবর্তী 100 বছরের হরোস্কোপ বা জন্ম তারিখ সময় অনুযায়ী কিন্তু আমরা তাদের ঠিকুজি যেটা হাতে তৈরি করতে হতো ওইটি কিন্তু এখন আমরা খুব আছে যে দ্রুতই কিন্তু রেডি করে নিতে পারি। অরিজিনাল জন্ম তারিখ সময় দিয়ে আমরা ম্যানুয়ালি যেটা আমাদের হাতে কলমে করতে হয় ওটা এখন সফটওয়্যার রিলেটেড, সফটওয়্যার ইনফরমেশনটা ইনক্লুড করে আমরা ওটি খুব সহজেই বের করে নিতে পারি। এই নিয়ে একটা ভিডিও আছে, আপনারা দেখবেন আমার ইউটিউবে, ওখানে আপনার 1 মিনিটে নিজেই নিজের রাশি বা লগ্ন বের করুন, 20-22 মিনিটের একটা ভিডিও, প্রত্যেকে দেখবেন, কয়েকবার করে দেখবেন। শুধু লগ্ন বের করতে পারেন বলে যে দেখবেন, দেখবেন একবার বা পারেন কি জন্য আর দেখবেন, হ্যাঁ, এমন এক ব্যাপার মনে হতে পারে, কিন্তু ওই ভিডিওটির ভিতরে
টোটাল একটা হরোস্কোপ আপনি ধরুন বের করলেন, বের করার পরে লগ্ন কুণ্ডলী যেটি সেটি পেলেন, পাওয়ার পরে লগ্ন ঘরটি কোনটি আপনি আইডেন্টিফাই করলেন, রাশি কোনটি হয় সেটি বলা আছে যে চন্দ্রের অবস্থান যেটি সেটি কিন্তু সেই জাতক বা জাতিকার রাশি। পাশাপাশি এবার লগ্নকে বলা হয় কি ফার্স্ট হাউস। জন্মকুণ্ডলিতে লগ্ন যে ঘরটি ওই ঘরটিকে কিন্তু 1 নম্বর ঘর বলা হয়। সেখান থেকে মানুষের শরীর স্বাস্থ্য বিচার করা হয়। লগ্ন মানে হচ্ছে দেহ ভাব। হ্যাঁ, ঠিক একইভাবে পর্যায়ক্রমে এবার অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু এই কাউন্টিংটা ক্রোনোলজিক্যালি বা হচ্ছে ধারাবাহিকভাবে কিন্তু আমরা 1 2 3 4 5 এভাবে দ্বাদশ পর্যন্ত ভাব পাবো। তো লগ্নকে ফার্স্ট হাউস বলে, যেটিকে অ্যাসেন্ডেন্স বা দেহভাব বলা হয়, ওটি হচ্ছে 1 নম্বর মার্ক করতে হয়। সেকেন্ড যেটি ঘর ওটিকে ধনভাব বলা হয়। তো সেখান থেকে কি বিচার করা হয়? ধন সম্পত্তি বিচার করা হয়, লিকুইড মানি, ক্যাশ ক্যাপাসিটি। হ্যাঁ, এই মানুষের লগ্ন থেকে মাথা বিচার করা হয়, মুখমণ্ডল বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে। 2 নম্বর হাউস যেটি ওখান থেকে আবার মুখমণ্ডল বিচার করে। তৃতীয় যে হাউস ওখান থার্ড হাউসটিকে বলা হয় সহোদর ভাব। সহোদর মানে হচ্ছে ভাতৃভাব বা ভাতৃস্থানীয় বিচার করা হয় তৃতীয় ভাব থেকে। হ্যাঁ, পারিপার্শ্বিক পরিবেশ, আপনার হোম অ্যাটমসফিয়ার, আশপাশের পরিবেশ বিচার করা হয় এই থার্ড হাউস থেকে। হ্যাঁ, চতুর্থ ভাব যেটি ফোর্থ হাউস, এখান থেকে বিচার করা হয় গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন, হ্যাঁ, সুখ, মা, বন্ধু বান্ধব, এগুলি। ফিফথ হাউস যেটি সেখান থেকে এডুকেশন বিচার করা হয়, সন্তান বিচার করা হয়, কমিউনিকেশন বিচার করা হয়। হ্যাঁ, সিক্স হাউস থেকে শত্রুতা, ঋণ, রিপুদোষ বিচার করা হয়। সেভেন্থ হাউস থেকে বিবাহ। সিক্স হাউস থেকে আবার মাতুল্য বিচার করা হয়, মামা মাতুল। হ্যাঁ, এগুলি। সেভেন্থ হাউস থেকে বিবাহ, পার্টনার, স্ত্রী বা স্বামী, ব্যবসা বাণিজ্য বিচার করা হয়। এইট হাউস থেকে আয়ু বিচার করা হয়, মৃত্যু বিচার করা হয়, দুরারোগ্য, ব্যাধি পীড়া, ভোগ বিচার করা হয়, দুর্ঘটনা, অস্ত্রোপচার, তারপরে কনজুগাল লাইফ। হ্যাঁ, এগুলি বিচার করা হয় এইট হাউস থেকে। নাইন্থ হাউস থেকে ভাগ্য বিচার করা হয়, হায়ার এডুকেশন বিচার করা হয়। টেন্থ হাউস থেকে বিচার করা হয় কর্ম। ইলেভেন্থ হাউস থেকে আয়, আর টুয়েলভ হাউস থেকে ব্যয় বা বিনিয়োগ বা খরচ বা ক্ষতি। এগুলি টুয়েলভ হাউস থেকে বিচার করা হয়। ইলেভেন্থ হাউস থেকে মানুষের প্রাপ্তি, আয় বিচার করা হয়। তো নর্মালি ওই যে ভিডিওটি 1 মিনিটে নিজেই নিজের রাশি লগ্ন জানুন, আমি প্রয়োজনে আপনাদের গ্রুপে ওটা শেয়ার করে দেবো। সবাই কয়েকবার করে দেখবেন এবং চেষ্টা করবেন যে ওই অ্যাপসটি নিজে নিজে আপনার মোবাইলে ইনস্টল করে ওটি হচ্ছে যে অ্যাপ্লাই করতে শেখার। দুবার ভিডিওটি দেখবেন, প্রয়োজনে ভিডিওটি দেখবেন আর একটা সাদা কাগজে নোট করবেন স্টেপ বাই স্টেপ ওখানে কি আলোচনা হচ্ছে। এবং সেটি কাগজে যখন নোট করবেন, পরবর্তীতে আপনিও কিন্তু ওই ভিডিওটি আবার নিজে কিন্তু ইউটিউবে তৈরি করে দিতে পারেন। তাতে কি হবে? আপনি ভিডিওটি 5 বারের জায়গায় 10 বার শুনুন, ওখানে কি কি আলোচনা হচ্ছে ওই জিনিসগুলো আপনি নোট করুন। নোট করার পরে দেখবেন যে আপনি নিজে দুবার 4 বার ওই জিনিসটা বলার চেষ্টা করলে আপনার মতো একটা ভাষা ক্রিয়েট হবে। সেন্টেন্স ওখানে যে শব্দটি আমি ইউজ করেছি, আপনার ক্ষেত্রে ওই শব্দটি অন্য একটা শব্দ এসে সেন্টেন্সটি মিনিং একই থাকবে, কিন্তু দেখা যাচ্ছে কি হয়তো আরো সাবলীল হতে পারে। আমি ওটা করেছি অনেক আগে, তখন ক্যামেরার সামনে কথা বলার ক্ষেত্রে একটা আনইজি ফিল হতো। তো সেই জিনিসটা দেখা যাচ্ছে যে এখন হয়তো হয় না, কম বেশি এখন আগের থেকে অনেকটা ফ্লুয়েন্ট কথা বলার আছে যে পরিবেশ হয়েছে। তো যাই হোক, এটা আপনি যখন নিজে নিজে ট্রাই করবেন তখন ওইটি কিন্তু আপনারও একটা কন্টেন্ট হলো। আলটিমেট বিষয়টি হচ্ছে যে তাতে দুই দিক থেকে থেকে আপনি লাভবান হবেন। এক হচ্ছে যে আপনার ওই ব্যাপারটা ক্লিয়ার হবে, ওর ভিতরে কিন্তু কোন লগ্নে কোন ভাব থেকে কি কি বিচার করা হয় সেগুলি সব ডিটেলসে বলা আছে। হ্যাঁ, ভাবের আলোচনাটি ওর ভিতরে মানে আম, শেষের দিকে খুব আছে যে স্পেসিফিক ভাবে বলা আছে, যেগুলি ধরুন আমি হয়তো এখানে আলোচনা করলে অতটা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু ওখানে আছে। পরবর্তীতে ওইটা আপনি ভিডিও করেন, করে আপনি ইউটিউবে হোক, ফেসবুকে হোক, আপনাদের পেজে হোক, আপনারা ওটা পোস্ট করুন। করলে 5টা মানুষ যদি ওটা দেখে তাহলে জানবে যে না আপনি এই পেশায় আছেন বা এটা আপনি জানেন বা বোঝেন বা এই সম্পর্কে আপনার নলেজ আছে, তখন আপনার কাছে আসবে বা আহ, আপনার কাছে পরামর্শের জন্য খোঁজ খবর রাখবে, আপনার সাথে দেখা করবে। হ্যাঁ, তো এইগুলি পর্যায়ক্রমে একটা একটা জিনিস যখন ক্লিয়ার হবে তখন আপনি দেখবেন ভালোভাবে উপস্থাপন করতে পারছেন তাদের কাছে বা তাদের সামনে। তো যাই হোক, আমরা আহ, যেহেতু অনেকেই নতুন আছে তাদের জন্য মূলত এই যে লগ্ন কুণ্ডলী বের করার ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন, নিলে দেখা যাবে কি কিভাবে প্রসেসিংটা যে আপনাকে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনারা জানতে পারবেন। এখন লগ্ন কুণ্ডলী পাওয়ার পরে এগুলি প্রাথমিক আলোচনার মধ্যে পড়ে।
লগ্ন কুণ্ডলী বের করার আগের ধাপ যেটি সেটি হচ্ছে রাশি লগ্ন চেনা। হ্যাঁ, তারপরে গ্রহের প্লেসমেন্ট সম্পর্কে জানা, কোন গ্রহ কোন রাশির অধিপতি, বা সক্ষেত্রগত রাশি, মানে গ্রহের সক্ষেত্র কোনগুলি, তুঙ্গস্থ ক্ষেত্র কোনগুলি, নিচস্থ ক্ষেত্র কোনগুলি, এগুলি কিন্তু আমাদের গত 2-3টা ক্লাসে হলো। এখন অনেকেই নতুন আছে যারা আজকে হয়তো 2-1 জয়েন করছে, তারা কিন্তু ওই জিনিসটা এখন তাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে আমি কিছুই জানি না। কোনো সমস্যা নেই, এই ভিডিওটা গতদিন ক্লাসে ভিডিও আপলোড করা গ্রুপেও দিয়েছি। গতকালকে যে ক্লাসটি হয়েছে সেটিও গ্রুপে হয়তো আগামীকাল দিয়ে দেব। তাহলে আপনারা ওই ভিডিওটা 2-3 বার করে দেখবেন। এক, আর যারা গত ক্লাসগুলিতে অ্যাটেন্ড করতে পারেননি তাদের জন্য আমি আগামী শুক্রবার শুক্রবার সকাল 9টায় 9:30টায় যথারীতি ক্লাস হবে। এটা মিস হবে না। মানে আমি এর আগেও দেখা যাচ্ছে যে অনেক সময় আহ, হয়তো সরাসরি অনেকে চেম্বারে এসেছে, সবার সাথে মিলেমিশে ঠিক আছে আসেন, দেখি বসে ক্লাস নেবো, কেউ এসেছে কেউ আসেনি, হয়তো পরিবেশটা আমি টাইম বের করেছি 2জন এসেছে আর 3জন আসেনি, সেক্ষেত্রে ওইটা কিন্তু অতটা মানে সবার জন্য উপকারে লাগেনি, 2-4 জনের উপকার হয়েছে, হয়তো 2জনের আরো 2জনের হতে পারতো। তো এই যে ব্যাপারটি, এর কারণে আমরা ফিক্সড একটা ডেট রাখবো, সেখানে অনেকেই উপস্থিত হতে পারবেন না, এটা স্বাভাবিক। এবার তাদের জন্য আমাদের ভিডিওটি থাকছে, ভিডিওটি আমরা রেকর্ড করছি এখানেই, কম্পিউটারে রেকর্ড হচ্ছে, যদিও আমি মোবাইলে ক্লাস নিচ্ছি। তো এই রেকর্ডিং ভিডিওটি আমি প্রথমে ভেবেছিলাম গ্রুপে শেয়ার করে দেবো, পরে ভাবলাম যে গ্রুপে অনেক বড় ভিডিও, অনেক সময় গ্রুপে দেখতে গেলে বেঁধে যাবে। তো এই রেকর্ডিংটা আবার এখান থেকে আমরা কেটে কিছু কিছু অংশ দেখা যাচ্ছে অনেক সময় সামনে পিছনের দিকে, এই যে 2-5 মিনিট আগে অনেকে জয়েন করেছে, অনেকে 2-5 মিনিট পরে জয়েন করলো, তাতে করে প্রথম 5 মিনিট আমাদের জন্য খুব একটা ইউজেবল না, ওটা বাদ দিয়ে দেবো। দিয়ে এটা আমি একদম হচ্ছে যে ভিডিওটার ফাইলটা ছোট করে আপনাদের জন্য দিয়ে দেবো, আপনারা ইউটিউবে দেখতে পাবেন বা গ্রুপে আমি শেয়ার করে দেবো। তো এবার দেখা যাচ্ছে কি, শুক্রবারে কেউ ক্লাসে অ্যাটেন্ড করতে পারেননি, খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো পেশার সাথে জড়িত। আপনার এখানে যে আজকে 11 জন এখন উপস্থিত হয়েছেন, প্রত্যেকের জায়গা আলাদা, এখানে অনেকেই আছে কলকাতা বা ইন্ডিয়া থেকে জয়েন করেছেন, আবার কেউ আছে ঢাকাতে অবস্থান করেছেন, কেউ আছেন হয়তো ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা বিভাগে অবস্থান করছেন। তো সর্বোপরি সবারই কি ভিন্ন ভিন্ন কাজ থাকতে পারে, ছুটির দিন গুরুত্বপূর্ণ, অনেকের অনেক ধরনের ঝামেলা বেঁধে যেতে পারে। যারা বুঝতে পারছেন না, হয়তো আপনারা এই গত 2টো ক্লাস করেননি অনেকেই, আগামী শুক্রবারের দিন রাত্রে তাদের জন্য একটা স্পেশাল ক্লাস নেব, এবং সেখানে সবাই অ্যাটেন্ড করতে পারবেন, কিন্তু স্পেসিফিক আলোচনা হবে ওই যে প্রাইমারি 2টো ক্লাস হয়েছে, প্রাথমিক ইনিশিয়াল ওই 2টা ক্লাসের উপর। এবার আপনারা যাদের সমস্যা মনে করবেন তারা অ্যাটেন্ড করতে পারেন, কারণ অনেক নতুন কিছু আলোচনা হবে। যদিও আপনাদের ওই ক্লাসটি হয়েছে, হয়তো আলোচনাটা ওই টপিকস এর উপরেই হবে, কিন্তু একটু ভিন্ন প্রসঙ্গ আসতে পারে সেক্ষেত্রে। তো যদি কেউ মনে করেন সেক্ষেত্রে জয়েন করবেন, করতে পারেন। আর না হলে যারা জয়েন করেননি তারা আগামী শুক্রবার রাত্রে আমি টাইম আপনাদের সাথে আলোচনা করে নেব, নিয়ে বলে দেবো কোন টাইমে, সেই টাইমে অ্যাটেন্ড করে ওইটা ঠিক করে নেবেন। যাই হোক, তো মূল যে বিষয়টি হচ্ছে যে প্রাথমিক আলোচনার ক্ষেত্রে আপনাদের লগ্ন কুণ্ডলী বা গ্রহের অবস্থানটা এই ব্যাপারগুলি জানতে হবে। আমরা সেই ব্যাপারগুলি নিয়ে ক্লাস অলরেডি 2টা করেছি, সমস্যা অনেকের মনে হতে পারে, কিন্তু ভিডিও দেখে ক্লিয়ার হবেন। না হলে আমার সাথে আলোচনা করবেন সরাসরি, আমি সে ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। এবার আমরা একটু অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে আছে ক্লাস নেওয়া। যেটা প্রথমে আমি শুরু করলাম, যে অনেকেই আসছে আপনার কাছে, কিন্তু আসলে তার সমস্যাটা কি। আপনি হরোস্কোপটা বের করবেন আপনার কাছে আসার সাথে সাথে, হরোস্কোপটা বের করার খুব সুন্দর সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে যে আপনি ক্লায়েন্ট যখনই আপনার কাছে আসবে বা কোনো জাতক বা জাতিকা আসবে, তার কাছ থেকে জন্ম তারিখ সময়টা আপনি আগে নেবেন। নেওয়ার পরে আপনি আপনার যে সফটওয়্যার, সেটা মোবাইলে হতে পারে, আপনার ল্যাপটপে হতে পারে, ল্যাপটপে সফটওয়্যারটিতে আপনি ওই তথ্যগুলি ইনফরমেশন গুলি ইনপুট দিবেন। দেওয়ার পরে ওটা ল্যাপটপ হলে আপনি প্রিন্ট আউট করতে পারছেন, ল্যাপটপ না হলে আপনার মোবাইল দিয়ে আপনি হাতে কলম দিয়ে মানে জন্ম এই যে আপনার একটা কাগজে হোক বা আপনি প্রেসক্রিপশনে হোক, জন্মকুণ্ডলীটা কাগজে অঙ্কন করে আপনি তার গ্রহের প্লেসমেন্টটা নির্ণয় করলেন। তো যথারীতি লগ্ন থেকে দ্বাদশ ভাব আপনারা প্লেস করবেন, মার্ক করবেন। করার পরে ধরুন বিভিন্ন অবস্থানে কিন্তু গ্রহগুলি থাকবে, কোন গ্রহ লগ্নে থাকতে পারে, কোন গ্রহ পঞ্চমে থাকতে পারে, কোন গ্রহ দশমে থাকতে পারে। এবার গ্রহ কয়টি, মোট গ্রহ হচ্ছে কিন্তু 9টি।
তো আমরা যদিও রাহু কেতুকে ছায়া গ্রহ বলা হয়, তবুও আহ বিশেষ কিছু ক্ষেত্রে কারকতার ক্ষেত্রে কিন্তু রাহু কেতুর কোনো কারকতা থাকে না। কারকতাটা কি? নর্মালি জন্মকুণ্ডলিতে 9টি গ্রহের হিসাব করা হয়, যদিও ইউরেনাস, নেপচুন এবং প্লুটো বলে আরো 3টি গ্রহের অবস্থান আপনারা পাবেন, কিন্তু অতটা যুক্তিযুক্ত না। তবে স্পেসিফিক কিছু ক্ষেত্রে যদি এর অ্যানালাইসিসটা করা হয়, সেটিও খুব গুরুত্ব বহন করে। সেটা আমরা নবগ্রহের ফর্মুলা ইউজ করার শেখার পরে আমরা ইউরেনাস, নেপচুন এবং প্লুটোকে নিয়ে কিছু আলোচনা করব পরবর্তী ধাপে যে। তো এই যে ধরুন নবগ্রহের মধ্যে আমরা রাহু কেতুকে বাদ দিয়ে 7টি কারকতা পাচ্ছি। 7টি কারকতা কি? কারকতা হচ্ছে আহ তার প্রভাব বা তার ভূমিকা, এক কথায়। তো নর্মালি আমরা যখন জন্ম কুণ্ডলী বিচার করি, কুণ্ডলী যখন তৈরি করলাম, লগ্নকে লগ্ন পেলাম, 1 নম্বর যে হাউসটি ওটিকে অ্যাসেন্ডেন্স বলে, ওটি লগ্ন, ওটা একটি ফার্স্ট হাউস। এই ফার্স্ট হাউস থেকে বিচার করা হয় সেই ব্যক্তি, সমস্ত কিছুকে। হ্যাঁ, এভাবে 7th হাউস পর্যন্ত আমরা আহ, লগ্ন ভাব, ধনভাব, সহোদর ভাব, মাতৃভাব বা বন্ধুভাব, বা সুখ ভাব বা গৃহভাব মানে চতুর্থ, সন্তান ভাব বা বিদ্যা ভাব পঞ্চম, তারপরে শত্রু ভাব বা জ্ঞাতি ভাব ষষ্ঠ, আর সপ্তম হচ্ছে বিবাহ ভাব। এই যে 7টি ভাব, এই 7টি ভাবকে আবার আমরা 7টি কারকতায় রিপ্রেজেন্ট করতে পারি। 7টি কারকতার মধ্যে কি আসে? আত্মকারক, অমাত্মকারক, তারপরে ভাতৃকারক, মাতৃকারক, অপত্য বা সন্তান কারক, জ্ঞাতি বা শত্রু কারক, আর দ্বারা বা স্ত্রী কারক। এই 7টি কারকতার ব্যাপারটি কিন্তু আমরা বের করতে পারবো। এটি নিয়ে আপনাদের চিন্তার কোনো ব্যাপার নেই, আপনারা খুব ভালো করে শোনেন। এগুলি আমি পরে শেয়ার করে দেবো আপনাদের ডকুমেন্ট। তখন আপনারা এই ব্যাপারগুলি, যাদের অনেকের ক্লিয়ার আছে এখানে, আর যারা নতুন তাদের হয়তো একটু বুঝতে সমস্যা হবে, তারপরেও আপনারা শোনেন। তাতে কি হবে, এই বিষয়টা কালকে আমি যখন শেয়ার করে দেবো আপনাদেরকে ডকুমেন্ট, তখন আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কারকতাটা কিভাবে আসে। কিভাবে আসে কারকতাটা? আপনার জন্মকুণ্ডলিতে রাহু কেতুকে নিয়ে আমরা 9টি গ্রহকেই ধরলাম। এই কারকতা বিচারের ক্ষেত্রে রাহু কেতুকে স্কিপ করে রেখে দিতে হবে পাশে। বাকি থাকলো 7টি গ্রহ। 7টি গ্রহ কি কি? রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, শুক্র, বুধ এবং কেতু ও রাহু। এবার রাহু কেতুকে আমরা বাদ দিলাম, বাদ দিলে থাকলো আর যে 7টি, সেই 7টির মধ্যে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, বুধ আর শুক্র, এই 7টি। আত্মকারক বলে যে আছে, যে গ্রহটি হবে সর্বোচ্চ ডিগ্রিতে, যে গ্রহটি জন্মকুণ্ডলিতে থাকবে। এই যে গ্রহগুলি থাকে জন্মকুণ্ডলিতে, প্রত্যেকের একটা ডিগ্রি কিন্তু কাউন্ট হয়। এই ডিগ্রি অনুযায়ী সর্বোচ্চ ডিগ্রি মানে ধরুন 30 ডিগ্রি পর্যন্ত এক একটি রাশি ঘরের মান। তো কোনো গ্রহ হয়তো 25 ডিগ্রিতে আছে, কোনো গ্রহ 18 ডিগ্রিতে আছে, কোনো গ্রহ হয়তো 10 ডিগ্রিতে আছে, কোনো গ্রহ 5 ডিগ্রিতে আছে, কোনো গ্রহ 3 ডিগ্রিতে আছে, এমন থাকে। তো ধরুন নর্মালি যে গ্রহটি 25 ডিগ্রিতে আছে, সেই গ্রহটি জন্মকুণ্ডলিতে ওই আত্মকারকতাকে রিপ্রেজেন্ট করে। দ্বিতীয় সর্বোচ্চ ডিগ্রিতে যেটি থাকবে সেটি অমাত্যকারক, তৃতীয় সর্বোচ্চ ডিগ্রিতে যেটি সেটি ভাতৃকারক, চতুর্থ সর্বোচ্চ ডিগ্রি যেটি সেটি হচ্ছে মাতৃকারক, পঞ্চম তম ডিগ্রিতে যে গ্রহটি থাকবে সে হচ্ছে অপত্যকারক, আর ষষ্ঠতম ডিগ্রিতে যে গ্রহটি থাকবে সে হচ্ছে জ্ঞাতি শত্রুকারক, আর সর্বনিম্ন যে গ্রহটি ডিগ্রিতে অবস্থান করবে সেটি হচ্ছে দ্বারাকারক কথাকে রিপ্রেজেন্ট করবে। এখন কারকতার ব্যাপারটি আমরা কেন উল্লেখ করছি? কোনো ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করছে, দেখুন আমি প্রচুর অর্থ উপার্জন করি, আমার ইনকাম ভালো, আমি হ্যান্ডসাম স্যালারি পাই, বা ব্যবসা করি, আমার মাসে রিটার্ন ভালোই আসে, উপার্জন ভালোই হয়, কিন্তু আমি সঞ্চয় করতে পারছি না। তখন আপনি কোন গ্রহকে মার্ক করবেন? মার্ক করতে হবে আপনাকে কোন গ্রহটিকে। এই 7টি গ্রহের মধ্যে, 7টি কারকতার রিপ্রেজেন্ট যে গ্রহগুলি করছে, তার মধ্যে অমাত্য যেটি ফার্স্ট যে লগ মানে ডিগ্রিতে যে গ্রহটি থাকবে সেটি হচ্ছে আত্মকারক, আর সেকেন্ড সর্বোচ্চ ডিগ্রিতে যে গ্রহটি থাকবে সে হচ্ছে কিন্তু অমাত্যকারক। এই অমাত্য মানে হচ্ছে অর্থ এবং কর্ম কারকতা। এখন আপনার জন্মকুণ্ডলিতে সেকেন্ড যে কারকতা
আচ্ছা, যে রিপ্রেজেন্ট করবে যে গ্রহটি, সেই গ্রহের অবস্থান দেখলে বা তার প্লেসমেন্ট অনুযায়ী কিন্তু আপনি হিসাব করে বের করতে পারবেন যে অ্যাকচুয়ালি তার অমত্যকারক বা অর্থ সঞ্চয়ের কর্ম এবং অর্থ সঞ্চয়ের জায়গাটি তে কি কি ডিস্টার্ব দৃশ্যমান হচ্ছে। হয়তো অমত্যকারক গ্রহটি ক্ষেত্রগত দুর্বলতা বা তার বলহীনতা হয়তো জন্মকুণ্ডলিতে বিদ্যমান, বা সে দুস্থ ভাবে আছে, বা হয়তো নিঃস্বস্ত আছে, বা ক্ষেত্র বিশেষে পাপ গ্রহ যুক্ত হয়ে আছে। পাপ গ্রহ যুক্ত হয়ে কি, ধরুন জন্মকুণ্ডলিতে অমত্যকারক গ্রহ হলো শুক্র। শুক্র কারো দ্বাদশ ভাবে জন্মকুণ্ডলিতে বিদ্যমান, তার মানে দ্বাদশে শুক্র আছে। এবং এই শুক্র যদি অমাত্যকারক হয়ে থাকে, অমাত্য মানে অর্থকারক, সেকেন্ড সর্বোচ্চ ডিগ্রিতে যদি অবস্থান করে, তাহলে তার অর্থ এবং কর্মকারকতাকে সে রিপ্রেজেন্ট করবে। এক্ষেত্রে যে বিষয়টি হবে যে তার এমনিতেই দ্বাদশে শুক্র যদি থাকে কোনো মানুষের, সে পুরুষ হোক বা স্ত্রী জাতিকা হোক, বাচ্চা ছেলে মেয়ে হোক, বা একটু বয়স্ক বয়স্ক হোক না কেন, দ্বাদশে শুক্র ভোগ বিলাসিতায় ব্যয় বৃদ্ধি করে। আপনারা এই লাইনটা নোট করতে পারেন। দ্বাদশ ভাবে শুক্র আছে, ভোগ বিলাসিতায় ব্যয় বৃদ্ধি পাবেই, এ ব্যাপারটি নিয়ে ভাবার কোনো ব্যাপার নেই। দ্বাদশে শুক্র বিলাসিতায় ব্যয়, এরা সবসময় ধরে শৌখিনতায় ব্যয় বেশি করে, লোন করে হচ্ছে যে এরা আহ, খরচ করতে অভ্যস্ত হয়ে পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই। মানে শৌখিনতার ক্ষেত্রে এদের আহ মাথা কাজ করে না। কোনো না কোনো বিষয় দেখবেন, পোশাক আশাকের প্রতি, তারপর অর্নামেন্টস এর প্রতি, বা বিভিন্ন ধরনের ভোগবিলাসী দ্রব্য যেগুলি এখন অনেক কিছুই এসেছে, মানুষের প্রয়োজনেও লাগে, আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে একটু বিলাসিতার ক্ষেত্রে সেগুলি বেশি মানুষ আছে যে ব্যবহার করে। তো নর্মালি এই ব্যাপারগুলি শুক্র দ্বাদশে এই বিলাসিতায় ব্যয় কিন্তু বৃদ্ধি করবেই। তাহলে আপনারা নর্মালি দেখা যাচ্ছে যে শুক্র দ্বাদশে থাকলেই ভোগ বিলাসিতায় ব্যয় বৃদ্ধি পায়। এবার কি, আমার ইনকাম যদি মাসে 50,000 টাকা হয়, আমার হয়তো সংসার খরচটা সার্বিকভাবে মিলিয়ে হয়তো 35,000 টাকা অ্যাভারেজ ওটি মেনটেন করতে হয়, আর হয়তো 15,000 টাকা এক্সট্রা থাকলো সে। তো দেখা যাচ্ছে এই 15,000 টাকার ভিতরে অনেকেই আছে হয়তো আহ 10,000 টাকা সেভিংস করার চিন্তা ভাবনা করে। কিন্তু এই দ্বাদশে শুক্র যাদের, তারা 10,000 টাকা সেভিংস তো দূরের কথা, বরঞ্চ 15,000 টাকা আছে ওই দেখায় আরো এক্সট্রা 15,000 টাকাও খরচ করবে, লোন করে দেয় সামনের মাসে 15,000 টাকা দিবেন, মানে আপনার এই মাসে 15,000 টাকা দিলাম, আর বাকি 15,000 টাকা নেক্সট মান্থে আপনাকে দেবো, আপনি এই জিনিসটা আমাকে দেন, বা সে কিনে নিল কোথা থেকে। এই যে বিষয়টি দ্বাদশে শুক্র থাকলে কিন্তু তাদের প্রবণতায় লক্ষ্য করা যায়। কিন্তু এর পাশাপাশি শুক্র যখন আবার অমাত্যকারক গ্রহ হলো, অমাত্যকারক গ্রহ হয়ে সে দ্বাদশে থাকলো, তখন কিন্তু তার এই ধন সঞ্চয়ের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব, এবং ক্ষেত্র বিশেষে অতিরিক্ত লোন বা লোনের বোঝা কিন্তু সে মাথায় নিয়ে ফেলে। সবসময় শৌখিনতায় হবে তা না। হয়তো ব্যবসা করছে, একটা প্রোডাক্ট হয়তো সে স্টক করলো, কিন্তু দেখা যাচ্ছে সেই স্টকটা স্টকের সিদ্ধান্তটা তার ভুল হলো, অর্থ আটকে গেল। ব্যবসা করতে যে হয়তো বিলাসবহুল দ্রব্য কিনতে যে, যেমন অনেকেই আছে হয়তো গাড়ির ব্যবসা করে, 4 কোটি 5 কোটি টাকা দিয়ে সব গাড়িগুলো বাইরে থেকে নিয়ে আসে। সে হয়তো দুটো কন্ট্রাক্ট পেয়েছিল, 4টে নিয়ে আসলো। তো 4টে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে দুইটা কন্ট্রাক্ট বা অর্ডার পাওয়ার পরে সে গাড়ি নিয়ে আসলো, সেই দুটো অর্ডারও ক্যান্সেল হয়ে গেল। এখন দেখা যাচ্ছে কি, সে 4টে গাড়ি নিয়ে আসার পরে তার ওই ক্যান্সেল যখন দুইটা হয়ে গেল, অর্ডার এই অর্ডার ক্যান্সেল যখন হলো, তার 4টে গাড়ি তার এখন কিন্তু গোডাউনে পড়ে থাকবে। 4টে গাড়ি যখন গোডাউনে পড়ে থাকবে, তখন কিন্তু তার দেখা যাবে আলটিমেটলি লসে বিক্রি করতে হবে, কারণ টাকা বসে থাকলে ব্যাংকের ইন্টারেস্ট বাড়বে। অনেকে ব্যবসা করে লোন নিয়ে, ইন্টারেস্ট যখন বাড়বে তখন আলটিমেটলি তার ক্ষতির হারটা আরো বেড়ে যাবে। এবার কি করবে তারা, কি করে স্বভাবত, তখন কম দামে গাড়ি বিক্রি করে। এই যে বিষয়গুলি, লাভ হওয়ার কথা তো দূরের কথা, এবার হয়ে গেল লস। কেন লস হলো? দ্বাদশ ভাবটা কি, দ্বাদশ ভাব হচ্ছে কিন্তু ক্ষতির জায়গা। দ্বাদশ ভাবটাকে ব্যয় বিচার করা হয়, ক্ষতিকে রিপ্রেজেন্ট করে দ্বাদশ ভাব।
নর্মালি 6, 8, 12 লগ্ন কুণ্ডলী যখন পাবেন হাতে, 6 হাউস, 8 হাউস আর 12 হাউসে যে কোনো গ্রহ থাকলে সেই গ্রহকে দুস্থ স্থানে অবস্থান করছে সেটি এটি কিন্তু বিবেচনা করা হয়। তাহলে এই দুস্থ স্থানে কোনো গ্রহ থাকলে তার দুর্বলতা প্রকাশ পায়, তার কারকতার হানি ঘটে, আলটিমেটলি সেই গ্রহটি নেগেটিভ প্রভাব কিন্তু সৃষ্টি করে থাকে। এখন দ্বাদশে শুক্র, তাহলে ব্যয়ের জায়গায় শুক্র, এখন ভোগ বিলাসিতায় ব্যয় বেশি। ভোগ বিলাসিতা, অনেকে দেখবেন অনেক মানুষজন আসে যারা প্রচুর পরিমাণে আম, শুধু যে দেখুন পোশাক আশাক নিজের শখ স্বাচ্ছন্দ্য এটি সবসময় মানে বিলাসিতা না। অনেকে আছে যে বন্ধু বান্ধব নিয়ে দেখা যাচ্ছে 5 স্টারে গেল, একটা 5 লাখ শেষ। এমন প্রচুর ছেলে মেয়ে আছে, বাপের টাকা আছে, তারা দেখা যাচ্ছে যে আহ, প্রত্যেক দিনই 2 লাখ 5 লাখ টাকা খরচ করছে। মানে বাপ মা অতিষ্ঠ, তুই এত টাকা কি করিস? কিন্তু সে দেখা যাচ্ছে যে গাড়িটা নিয়ে চলে গেল 5 স্টার কোনো রেস্টুরেন্টে, সাথে 5 জন বন্ধু বান্ধবী আছে, ঠিক আছে, আনলিমিটেড আছে যে খাওয়া দাওয়া, অনেকে ড্রিঙ্ক করছে, আহ খারাপ ভাবে অনেকের অর্থ ব্যয় হয়। তো যাই হোক, এইসব ব্যাপারগুলি কিন্তু ভোগান্তির কারণ হয় যখন আপনার অমাত্যকর গ্রহ দুস্থ স্থানে থাকবে। আর শুধু শুক্র দ্বাদশে থাকলেই না, সবসময় শুক্র দ্বাদশে থাকতে হবে এমনটিই না। ধরুন অমাত্যকারক গ্রহ চন্দ্র, কারো জন্মকুণ্ডলিতে চন্দ্রের অবস্থান যে ডিগ্রিতে, সর্বোচ্চ ডিগ্রির সেকেন্ড অবস্থান, অর্থাৎ প্রথম ধরুন একটা গ্রহ ডিগ্রিতে আছে সর্বোচ্চ 25 ডিগ্রিতে, আর একটা গ্রহ আছে 23 ডিগ্রিতে। এই 23 ডিগ্রিতে যে থাকবে সে কিন্তু সেকেন্ড কারকতা, অর্থাৎ অমাত্য কারকতাকে রিপ্রেজেন্ট করবে। তো চন্দ্র যদি অমাত্য কারক হয়ে সেকেন্ড হাউসে থাকে, বা সেকেন্ড হাউস বলতে আপনার 12 হাউসে থাকে, 12 হাউসে না থেকে ধরুন এমন হতে পারে 6 হাউসে থাকে। 6 হাউস কি, 6 হাউস থেকে বিচার করা হয় মানুষের জ্ঞাতি, শত্রু, ঋণ, রোগ ভোগ। তাহলে যখনই অর্থকারক গ্রহ 6 হাউসে অবস্থান করছে, স্বাভাবিকভাবেই সেখানে তার কিন্তু আহ অর্থের ক্ষেত্রে লোনকে রিপ্রেজেন্ট করছে, ঋণকে রিপ্রেজেন্ট করছে। আলটিমেটলি এই 6 হাউস, 12 হাউস এবং হচ্ছে যে 8 হাউসে থাকলে আমরা এটাকে যখন যেমন দেখবো। আবার ধরুন এই অমাত্যকারক গ্রহ যেই হন না কেন, সে রাহু যুক্ত হয়ে আছে। এখন রাহু যুক্ত হয়ে আছে, রাহু তো একটা পাপ গ্রহ, ওর ভোগ বিলাসিতা, ওর উচ্চাকাঙ্ক্ষা আরো বেশি নর্মালি। অমাত্য কারক গ্রহ পাপ যুক্ত হয়ে আছে, পাপ কি, রাহু কেতু পাপ গ্রহ। লগ্ন কুণ্ডলী সাপেক্ষে এক একটা গ্রহ কিন্তু আবার দুস্থ হয়, পাপ হয়, রাজ্যকারক হয়, শুভ অশুভ হয়, সে বিষয়গুলি আমি যে ডকুমেন্ট গুলো দিয়ে দিয়েছি আপনারা ওগুলিতে দেখবেন শেষের দিকে 12 লগ্ন সাপেক্ষে শুভাশুভ গ্রহগুলির কথা উল্লেখ আছে। রিডিং করবেন, মুখস্থ করার দরকার নেই, নোট করবেন আর রিডিং করবেন, ক্লিয়ার হয়ে যাবে। আর এটা নিয়ে আমি নেক্সট শুক্রবারে যে ক্লাসটি হবে আপনাদের, ওই শুক্রবারে কিন্তু এই লগ্ন সাপেক্ষে শুভাশুভ বিষয়টি আলোচনা করব। তাহলে এখন ধরুন এই যে পাপ গ্রহ যুক্ত হলো, তখন কিন্তু তার এই যে অর্থকারক গ্রহ যদি পাপ যুক্ত হয় বা অমাত্যকারক গ্রহ যদি পাপ যুক্ত হয়, তাহলে ক্ষেত্র বিশেষে তার কর্মক্ষেত্র দেখা যাচ্ছে যে ঝামেলা বৃদ্ধি পাচ্ছে। আবার অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও তার কিন্তু জটিলতা চিন্তার কারণ হচ্ছে বা হয়। তো তাহলে স্বাভাবিকভাবেই নর্মালি দেখা যাচ্ছে আবার এই অমাত্যকর গ্রহ পাপ যুক্ত হয়ে বসে আছে, কিন্তু ওই টাইমে হয়তো তার সাড়ে সাথী চলছে, বা নর্মালি ওই অমাত্যকর গ্রহ যে পাপ গ্রহ যুক্ত হয়ে আছে সেই পাপ গ্রহের দশান্ত দশা চলছে, তখন আপনি বলতেই পারেন যে আপনার এখন হাতে টাকা নেই, আপনি এখন লোনে আছেন বা এই নিয়ে আপনি টেনশনে আছেন। গতকালকে এক ভদ্রলোক এসেছে, ওষুধ কোম্পানিতে চাকরি করে। তো নর্মালি তার কুম্ভ রাশি, এখন তো চলছে কুম্ভ রাশি সাড়ে সাথী। তো নর্মালি দেখা যাচ্ছে কি তার আহ, মানে আমার আলোচনায় যে আপনার এখন ফাইন্যান্সিয়ালি আপনি মানে খুব খারাপ অবস্থায় আছেন। তা তখন সে বলছে যে আসলে মানে এমন একটা সিচুয়েশনে আছে, আমি 30 লক্ষ টাকা পাবো মানুষের কাছে, কিন্তু আমার কাছে এখন 15 লক্ষ টাকা আমি লোনে আছি। তো যে 30 লক্ষ টাকা আমি পাবো, ওই 30 লক্ষ টাকা তো আমি পাচ্ছি না, উপরন্তু আমার এই 15 লক্ষ টাকা এখন শোধ করতেছে। তার মানে চাপটা কিন্তু অনেক বড় চাপ। একটা চাকরিজীবী মানুষ মাসে হয়তো 30,000 টাকা বা 40,000 টাকা স্যালারি পায়, সেখান থেকে 15 লক্ষ টাকা লোন, সে পাবে 30 লাখ টাকা, সেটি তো পাচ্ছেই না বরঞ্চ। তাহলে এই ধরনের বিষয়গুলি
তো সাড়ে সাথী যখনই যার আসবে তখনই সে দেখা যাচ্ছে ভুল ইনভেস্টমেন্ট। সাড়ে সাথীর ফার্স্ট হয় যখন রাশির আগে, রাশিতে আর রাশির পরের ঘরে 3 2.5 7.5 বছর, শনি একটি ঘরে 2.5 বছর করে থাকে। তো সাড়ে সাথে ক্রিয়েট হয়। প্রত্যেকের রাশি 30 বছর পর পর সাড়ে সাথে আসে। তো সাড়ে সাথের ফার্স্ট ফেজ যেটি, মানে রাশির আহ দ্বাদশে যখন শনি থাকে তখন কিন্তু ইনভেস্টমেন্টটা ভুল হয়। অনেকেই আছে যে চাকরি করতে করতে কয়েকজন মানে কলিগ মিলে একটা বিজনেস দাঁড় করাতে গেছে, ওষুধ কোম্পানি ফার্মিং করতে গেছে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে প্রত্যেকে হয়তো 30 লাখ করে দিছে, কিন্তু দেওয়ার পরে ওখানে লস প্রজেক্ট। পরপর অনেকে বেড়ে গেছে। এখন এই যে ঋণের বোঝা, এখন ওই যে ওই সময় বিনিয়োগটা, এখন আপনি বিনিয়োগ করছেন যখন, সাড়ে সাথে ফার্স্ট ফেজে বিনিয়োগটা খুব ভেবেচিন্তে না করলে মানুষ পিছিয়ে যায়। এই টাইমে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টটা খুব ঝুঁকির কারণ হয়, তবে টাইম ইনভেস্টমেন্ট এই টাইমে কিন্তু আবার মানুষকে অনেকটা বড় করে। ধরুন এখন টাইম ইনভেস্টমেন্টটা কি, এই যে আপনারা যারা এখন ক্লাসে জয়েন করেছেন, এই ক্লাসে জয়েন করেছেন যারা, তাদের ভিতরে অনেকেই আছেন হয়তো 30 থেকে 35-এর মধ্যে বয়স, কেউ আছেন 40 ঊর্ধ্ব, আর কেউ আছেন 20 22 25 এর মধ্যে। এখন এই 25 বছর যার বয়স, বা ধরুন 22 23 বছর বয়স, সে কিন্তু এখন স্টুডেন্ট, হয়তো এখন মাস্টার্স করছে বা অনার্স শেষ করেছে বা অনার্স পড়ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে যে 22 23 বছর বয়সে এখন ক্লাসে টাইম দিচ্ছে, এ কিন্তু এই টাইমটা ডিপ্রেশন নিয়ে, না হলে রেস্টুরেন্টে ঘোরাঘুরি করে বা বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করে সময় নষ্ট করতে পারতো, সেটি তার ইনভেস্টমেন্ট হতো না। কিন্তু এখানে বসে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাসে সে জয়েন করেছে, এই টাইমটা কিন্তু তার ইনভেস্ট হচ্ছে। সে কিন্তু পরবর্তীতে চাকরির প্রিপারেশন নিয়ে চাকরিও পেতে পারে। পাশাপাশি তার একটা সাপোর্টিভ কিন্তু এই সাবজেক্টটা তার জানা থাকলো, সে ছুটির দিনে একদিন চেম্বার করতেই পারে। নর্মালি দেখা যাচ্ছে কি, চাকরির বেতন হয়তো পাবে 30,000 টাকা, আর ছুটির দিনে এখন তো সরকারি ছুটি 2 দিন করে সব জায়গায়, ভারত বাংলাদেশে প্রায় সব জায়গায় প্রতিষ্ঠান ভেদে আলাদা ক্রাইটেরিয়া আছে, কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেক সপ্তাহে 2 দিন প্রায় ছুটি পাওয়া যায়। তো মাসে 8 দিন তো নর্মালি সে চেম্বার সুন্দরভাবে করতে পারে। ফুল টাইম তো করা লাগে না, দুপুরের পরে তো ছুটির দিনে অন্যান্য কাজ সেরে দুপুরের পর থেকে সে স্টার্ট করলো। আর দেখা যাবে সে নর্মালি যদি সারা মাসে 22 দিন 23 দিন সরকারি বা বেসরকারি সার্ভিস দিয়ে চাকরির ক্ষেত্র থেকে 30,000 40,000 টাকা ইনকাম করে, ওই মাসে 7 8 দিন যদি সে হাফ বেলা ওইখানে টাইম দেয়, একটু প্রচার প্রচারণা হয়ে গেলে 20 50 হাজার টাকা ওই 5 7 দিনে ইনকাম করাটা কঠিন কিছু না। দিন 5 জন হলে 500 টাকা, 1,000 টাকা ভিজিট নেবেন, 5,000 টাকা। তো 5 জন ক্লায়েন্ট আসলে 1,000 টাকা ভিজিট নিলে দিন 5,000, আপনি মাসে যদি 6 দিন করেন বা 5 দিন করেন, নর্মালি 5 5 25 30,000 টাকা হয়ে গেল। 8 দিন, সপ্তাহে 2 দিন হলে মাসে 8 দিন হয়। 8 দিন 5,40,000 টাকা, কোনো টেনশন নেই, এটা হয়। কম বেশি আপনার একটু পরিবেশ নিজের মতো করে গুছিয়ে নিতে পারলে, বা প্রচার প্রচারণা, আপনাকে যখন মানুষ চিনবে, ভালো জানবেন, তখন এমনিতেই লোকজন আসবে রেফারেন্সে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে কম পরিশ্রমে আপনি কিন্তু এটা শিখে রাখলে আপনার একটা সাপোর্টিভ একটা পরিবেশ তৈরি হলো। তো যাই হোক, তো এখানে সাড়ে সাথে যে বিষয়টির কথা বলতে, নর্মালি টাইম ইনভেস্টটা কিন্তু এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো সাড়ে সাথীতে বেশি টাকা লগ্নি করে বা বিনিয়োগ করে আপনি যে লাভবানটা না হবেন, আপনি কোনো কাজকে খুব ভালোভাবে প্ল্যান ওয়াইজ ওখানে যদি আপনি সময় ব্যয় করেন, ব্যয় করে কিন্তু ওই জায়গাটি আপনি আয়ত্ত করে নিতে পারলে আপনার মানে আজীবনের জন্য ইনভেস্টমেন্ট হয়ে গেল। ওই টাইমটা মাথার ভিতরে যেটা ঢুকবে, এটি তো আর পরবর্তীতে আপনার কিনতে হবে না কারো কাছ থেকে। তো এই ধরনের ক্ষেত্রে, সাড়ে সাতির ক্ষেত্রে যারা অর্থ বিনিয়োগ করে ফেলে না, লাভের জন্য, লোভের কারণে, যে না আমরা এই 6 মাস পরেই এটা দাঁড়ায় গেলে আমাদের মাসে 5 লাখ করে ইনকাম হবে, আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওই রকম লোন, 20 লাখ 50 লাখ টাকার লোন এখন তার পরে শোধ করতে হচ্ছে। চাপ তৈরি হচ্ছে, সাড়ে সাথীতে এই চাপটা মানুষের আসে। এখন ভুল সিদ্ধান্ত যদি আপনি না নেন, তাহলে সাড়ে সাথী আপনার জন্য খুব একটা ভোগান্তির কারণ হবে না। সিদ্ধান্ত ভুল হলে একটা সিদ্ধান্তে আরো 5টা ভুল সিদ্ধান্ত আপনার এনে এনে কিন্তু দাঁড় করাবে, যেটি ভয়ানক খারাপ পরিস্থিতির মধ্যে, ডিপ্রেশনের মধ্যে আপনাকে ফেলতে পারে। তো যাই হোক, আমরা সাড়ে সাথী নিয়ে পরবর্তীতে আলোচনা করব, সেটি অনেকটা ক্লিয়ার হবেন কোন ধাপে কেমন ফল দেয় বা না দেয়। এখানে যে বিষয়টি হলো, যে কারো কথার আলোচনায় আপনাদের ক্লিয়ার একটা ব্যাপার হতো যে কারো স্বাস্থ্য শরীর ভালো যাচ্ছে না, অনেকের প্রশ্ন থাকতে পারে আমার শরীর স্বাস্থ্য ভালো যায় না।
আপনি আত্মকারক গ্রহ দেখবেন, তার হেলথের জায়গা, তার শরীর স্বাস্থ্য, তার শরীর মন, তার দেহ, হচ্ছে যে রোগ মুক্ত, বা তার দেহের মানে আত্মকারক গ্রহের অবস্থান মানে বলবান আছে কিনা, না হলে তার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, দেহ ভাব রিপ্রেজেন্ট করে আত্মকারকতাকে। তো সে নর্মালি দেখা যাচ্ছে সবসময় শরীর স্বাস্থ্য খারাপ না, অনেকে ডিপ্রেশনে থাকে। ডিপ্রেশন বড় ধরনের রোগের থেকেও খারাপ জিনিস। কারো ক্যান্সার হয়েছে, ক্যান্সারের থেকে ডিপ্রেশন বেশি ভয়ানক বা মারাত্মক। তো এই যে ডিপ্রেশনটা আত্মকারক গ্রহ, ধরুন পাপ গ্রহযুক্ত। এখন ধরুন কারোর এমন হতে পারে যে রবি আত্মকারক গ্রহ নর্মালি, চন্দ্র মনের কারক গ্রহ নর্মালি, কিন্তু কারো জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে চন্দ্র হাইয়েস্ট ডিগ্রিতে আছে, এই চন্দ্র আত্মকারক গ্রহ হবে তার লগ্ন কুণ্ডলী সাপেক্ষে। এই আত্মকারক গ্রহ যখন চন্দ্র হলো, চন্দ্র ধরুন দুস্থ আছে, দুস্থ কি নিচস্থ আছে, বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়, চন্দ্র দুর্বল হয়ে গেল কিন্তু। এবার চন্দ্র পাপ গ্রহ যুক্ত হয়ে আছে, শনি যুক্ত হলো, বিষ যোগ হয়ে যায়। চন্দ্র শনি যুক্ত হলে বিষ যোগ হয়, এগুলি কিন্তু আপনারা নোট করবেন। এই চন্দ্র দুর্বল হচ্ছে কখন? বৃশ্চিক রাশিতে অবস্থান করলে। একটা স্টার সাইন দিয়ে লেখেন, চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্থ হয় মানে দুর্বল হয়, চন্দ্র শনি যুক্ত হলো মানে বিষ যোগ হলো। এই বীজ যোগের প্রভাব কি? বিষের মতো যন্ত্রণা তৈরি হয়, হতাশা ক্রিয়েট করে। বীজ যোগ হচ্ছে মানুষের ডিপ্রেশনকে এক্সট্রিম লেভেলে নিয়ে যায়, সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে ডিপ্রেশন। শনিচন্দ্র যোগ মানে ডিপ্রেশন। যার শনিচন্দ্র একসাথে আছে সে জমিদারের মেয়ে, মিনিস্টারের মেয়ে, প্রধানমন্ত্রীর মেয়ে, রাষ্ট্রপতির মেয়ে, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে, বা বড় ব্যবসায়ীর মেয়ে, অঢেল সম্পত্তি, টাকা পয়সা, বিলাসিতার কোনো অভাব নেই, ডিপ্রেশন ওর মধ্যে 100% থাকবে। কোনো ভুল নেই। আপনার জন্মকুণ্ডলিতে শনি চন্দ্রকে একসাথে দেখছেন, চোখ বুজে বলবেন আপনি ডিপ্রেশনে ভুগছেন, আপনার ডিপ্রেশন সারা জীবন। তো এখন এই যে শনি চন্দ্র যোগ, জন্মকুণ্ডলিতে যেখানেই থাকুক না কেন শনি চন্দ্র, যে হাউসেই থাকুক, ডিপ্রেশন। এখন মকর রাশিতে শনি চন্দ্র একসাথে, চন্দ্রের কিছু দুর্বল জায়গা আছে। চন্দ্র কিছু কিছু ক্ষেত্রে দুর্বল যেমন হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে সবল হয়। যেমন সবল কোথায় কোথায় হয়? চন্দ্র স্বক্ষেত্রে সবল হয়, অর্থাৎ কর্কট রাশি চন্দ্রের নিজের রাশি, এই কর্কট রাশিকে চন্দ্রের সক্ষেত্র স্থান বলা হয়। তাহলে কর্কট রাশিতে চন্দ্র নর্মালি তার অবস্থান বলবান। বৃষ রাশিতে চন্দ্র যদি থাকে সেক্ষেত্রে চন্দ্র কি হবে? তুঙ্গি বা মূল ত্রিকোণস্থ হবে, সেক্ষেত্রে চন্দ্র বলবান। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মীন রাশি, এই রাশিগুলো চন্দ্রের মিত্র ক্ষেত্র গত রাশি। নর্মালি বৃশ্চিক রাশি যদিও মিত্র ক্ষেত্র, তবে মঙ্গলের ক্ষেত্র, আর ওই ঘরের যে নক্ষত্র সেই নক্ষত্র চন্দ্রের জন্য পজিটিভ না হওয়ার কারণে চন্দ্র ওখানে বলই নয়, নিচস্থ হয়। কিন্তু মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মীন রাশি কিন্তু চন্দ্রের জন্য মিত্র ক্ষেত্র, এবং ক্ষেত্র বিশেষে এই এই হাউসগুলিতে চন্দ্র কিন্তু পজিটিভ। কিন্তু ধরুন মকর রাশিতে বেশি নেগেটিভ। তারপরে উম বুধের ক্ষেত্রস্থ চন্দ্র, অর্থাৎ মিথুন রাশি, কন্যা রাশি, চন্দ্র কিন্তু ক্ষেত্রগত দুর্বলতা প্রকাশ করে। এবার লগ্ন কুণ্ডলিতে চন্দ্র ছয়ে আছে, অষ্টমে আছে, দ্বাদশে আছে, চন্দ্র দুঃস্থ স্থানে পতিত হলো। লগ্ন কুণ্ডলিতে চন্দ্র রাহু কেতু যুক্ত হয়ে থাকলো, গ্রহণ দোষ। লিখুন, চন্দ্র রাহু কেতু যুক্ত হয়ে অবস্থান করলো কোন জাতক বা জাতিকার জন্ম কুণ্ডলিতে, এটি কিন্তু চন্দ্র গ্রহণকে রিপ্রেজেন্ট করে। নর্মালি চন্দ্র যদি রাহু যুক্ত হয় তাহলে কেতু যুক্ত হতে পারে না। চন্দ্র যেখানে অবস্থান করে সেখানে যদি রাহুর সাথে চন্দ্র থাকে তাহলে রাহু এবং চন্দ্র একসাথে থাকলে সেটিও যেমন চন্দ্র গ্রহণ হবে, আবার কেতু থাকবে কিন্তু চন্দ্রের সপ্তম ভাবে, বা রাহু যেখানে অবস্থান করবে তার সপ্তম তম দূরত্বে যে। এবার ধরুন কখনো চন্দ্র কেতু একসাথে হলো, তাহলে চন্দ্র কেতুর সপ্তম ভাবে কিন্তু রাহু থাকবে, সেক্ষেত্রে রাহুর দৃষ্টিটি কিন্তু চন্দ্রের উপরে অবস্থান করছে। হ্যাঁ, তো যাই হোক, এই ধরনের ক্ষেত্রে কি হয়? চন্দ্র যদি কেতু যুক্ত হয় বা চন্দ্র রাহু যুক্ত হয়, যে কোনো জাতক বা জাতিকা জন্মকুণ্ডলিতে যে কোনো একটি কন্ডিশন হতে পারে, হয় চন্দ্র রাহু যুক্ত হবে না চন্দ্র কেতু যুক্ত হবে, যেটিই হোক না কেন সেটি কিন্তু চন্দ্রগ্রহণ। এখন চন্দ্রগ্রহণ যখন আসছে,
গ্রহণের সময় নেগেটিভ ভাইব রিপ্রেজেন্ট হয়, অর্থাৎ এটি কিন্তু ডিপ্রেশনকে রিপ্রেজেন্ট করে, এটি হতাশাকে রিপ্রেজেন্ট করে, এটি মানে মনোরোগ বা মানসিক বিকারগ্রস্ততাকে রিপ্রেজেন্ট করে। চন্দ্র মনের কারক, মনের দোষ, যে কোনো কিছু নিয়ে সাত পাঁচ ভাবা। বৃশ্চিক রাশি, চন্দ্র দুর্বল, সন্দেহপ্রবণ। আপনি একজনকে ভালো একটা কথা জিজ্ঞাসা করবেন, তার রাশি বৃশ্চিক, আপনি যদি জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি ওখানে গেছিলেন, স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করতেই পারেন যে পয়লা বৈশাখে কি আপনি বাইরে বের হয়েছিলেন। তো হয়তো আপনি এই কথাটা জাস্ট এমনি জিজ্ঞাসা করলেন যে পয়লা বৈশাখে নর্মালি মানুষের সরকারি ছুটি থাকে, অনেকে বেড়াতে যায়, এই যে রমনা আছে, পার্কে যায়, বা এই যে ছায়ানটে যায়, শিল্পকলা একাডেমিতে যায় যারা ঢাকায় থাকে। আবার বিভিন্ন জেলা শহরে কিন্তু শিল্পকলা একাডেমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করে, সেখানে মেলা টেলা হয়, অনেকে যায়। তো আপনি ধরুন কাউকে জিজ্ঞাসা করেছেন এমনিতেই, কোনো কারণ নেই, কিন্তু তার রাশি বৃশ্চিক। সে ভাববে কি জানেন, যার বৃশ্চিক রাশি, সে ভাববে আচ্ছা আমাকে এই কথা কেন জিজ্ঞাসা করলো, আমার কি কোনো ব্যাপার জেনে গেছে, বা আমাকে কি দেখে ফেলেছে, বা আমার কোনো ব্যাপারে কি সন্দেহ করছে, মানে এই ধরনের বিষয়গুলো ভেবে সে এক পৃষ্ঠা তার হচ্ছে যে প্রশ্ন তৈরি করে ফেলবে। সন্দেহ বাতিগ্রস্ততা তৈরি হয় চন্দ্রের দুর্বলতায়। চন্দ্র কারো দুস্থ স্থানে আছে, দুস্থ স্থান বলতে কি মাথায় রাখেন, এই বিষয়গুলি কিন্তু খুব সহজ, কিন্তু মানে আয়ত্ত করতে হলে আপনার এই তর্জমাগুলো শুনতে হবে। একই কথা পাঁচবার বলছি, এর কারণ হচ্ছে এই জিনিসগুলো আপনার ব্রেনের ভিতরে যদি থাকে আপনিও তর্জমা করতে পারবেন, কারো সামনে রিপ্রেজেন্ট করতে পারবেন। তো চন্দ্র দুর্বল হয় তখনই যখন চন্দ্র দুস্থ স্থানে থাকে, দুস্থ স্থান 6, 8, 12। চন্দ্র নিচস্থ থাকে, বৃশ্চিক রাশিতে চন্দ্র আছে মানে একদম চোখ বুজে ভাববেন যে এর মানে দোষ তৈরি হবে বা ডিপ্রেশন ক্রিয়েট হবে। এবার চন্দ্র পাপ গ্রহ যুক্ত, পাপ গ্রহ বলতে নর্মালি রাহু কেতুকে পাপ গ্রহ বলা হয় সাধারণ দৃষ্টিকোণ থেকে। চন্দ্র রাহু কেতু যুক্ত হয়ে যদি থাকে কারো জন্মকুণ্ডলিতে, রাহুর সাথে অথবা কেতুর সাথে গ্রহণ দোষ ক্রিয়েট হলো, এই গ্রহণ দোষ ক্রিয়েট হলে চন্দ্র দুর্বলতা প্রকাশ পেল। বিশেষ করে 15 দিন সবল থাকলেও বাকি 15 দিন কিন্তু দুর্বল থাকবে। অমাবস্যা চন্দ্র বা চাঁদ কিন্তু দুর্বল। এখন ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে চন্দ্র বৃশ্চিক রাশিতে জন্মকুণ্ডলিতে অবস্থান করছে, কিন্তু সেই সময় কৃষ্ণপক্ষ চলছে, আপনি দেখবেন কৃষ্ণপক্ষে তারা বেশি ভোগান্তির মধ্যে পড়বে। কৃষ্ণপক্ষে চন্দ্র দুর্বল হয়, এক পালা করে কমতে কমতে থাকে, অমাবস্যার সময় চন্দ্র বিলীন হয়ে যায়। এই যে অমাবস্যার সময় চন্দ্র বিলীন হয়ে যায় মানে চন্দ্র ক্ষীণ বলি হয়। আবার পূর্ণিমার চাঁদ বড়, পূর্ণচন্দ্র, ওই সময় চন্দ্র বলি হয়। আলটিমেটলি যাদের চন্দ্র দুর্বল অবস্থায় থাকবে জন্মকুণ্ডলিতে, দুস্থ স্থানে না হলে পাপগ্রহের সঙ্গে বা নিচস্থ, এই চন্দ্রের দুর্বল অবস্থার কারণে প্রত্যেকটা ব্যক্তির জীবনে ওই 15 দিন চন্দ্র যখনই কৃষ্ণপক্ষের হচ্ছে যে দুর্বল হয়, কৃষ্ণপক্ষে বা অমাবস্যার আগে পরে, অমাবস্যার 7 দিন আগে আর 7 দিন পর পর্যন্ত চন্দ্র ক্ষীণ বলি, আর পূর্ণিমার 7 দিন আগে আর 7 দিন পর পর্যন্ত চন্দ্র পূর্ণ বলি। এটা আমি নোটস দিয়ে দেবো, চন্দ্র কোন কোন তারিখ থেকে কোন পক্ষ থেকে কোন পক্ষ পর্যন্ত, কোন পক্ষের কোন তিথি থেকে কোন পক্ষের কোন তিথি পর্যন্ত পূর্ণ বলি হয় আর কোন তিথি পর্যন্ত ক্ষীণ বলি হয়। এখন এই চন্দ্র যখনই ক্ষীণ বলি হচ্ছে, আবার জন্মকুণ্ডলিতে তার চন্দ্রটা আলটিমেটলি নিচস্থ আছে বা দুস্থ ভাবে আছে, আলটিমেটলি তার প্রত্যেক মাসে 15 দিন খারাপ, নিশ্চিত খারাপ। আপনারা তার দেখবেন সে ভোগান্তি পাচ্ছে বা 15 দিন সে ডিপ্রেশনে ভোগান্তি পাচ্ছে। এখন তার চন্দ্রের এই যে ডিপ্রেশনটাকে রিমুভ করার জন্য আপনাকে কিন্তু তাকে পরামর্শ দিতে হবে, সেটা শাস্ত্রীয় এবং প্র্যাকটিক্যাল দুইটি অ্যাডজাস্ট করে আপনাকে তার পরামর্শ দিতে হবে, যাতে তার ডিপ্রেশনটা প্রথমত কমাতে পারে। ডিপ্রেশন কমে গেলেই সে কিন্তু সাকসেসফুল, বা তার কাজে মনোযোগ দিতে পারবে। স্টুডেন্ট পড়াশোনায় মনোযোগ নেই, চাকরিজীবী কর্মক্ষেত্রে ঠিকঠাক মতো নিজেকে নিজের নৈপুণ্য প্রকাশ করতে পারছে না, পারফরমেন্স ভালো দিতে পারছে না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ব্যবহার করতে পারছে না কাস্টমারদের সাথে, আলটিমেটলি কাস্টমার ডিমোটিভেটেড হয়ে চলে যাচ্ছে, লস। তো এই ধরনের ব্যাপারগুলি আইডেন্টিফাই করতে হবে যে একটা মানুষ কেন মানে খারাপ আচরণ করছে বা তার খারাপ সময় কেন যাচ্ছে। প্ল্যানেটারি পজিশন এই ব্যাপার এইভাবে মার্ক করতে হবে। চন্দ্র কিন্তু মনের ক্ষেত্রে প্রভাব ক্রিয়েট করে। এখন চন্দ্রের দশা চলছে, চন্দ্রের দশা
জন্মকুণ্ডলিতে চন্দ্র খুব ভালো মিত্র ভাবে আছে বা সক্ষেত্রে অবস্থান করছে, এমন চন্দ্রের দশায়ও চন্দ্র একদিন ভালো দুদিন খারাপ ফল দেয়। দেখেন, চন্দ্রের দশা যদি চলে, চন্দ্র একদিন শুভ ফল দেয় তো দুদিন খারাপ ফল দেয়। লিখে ফেলেন, এই এই তথ্যটা নোট করেন যে চন্দ্রের দশা যদি কোনো জাতক বা জাতিকার বর্তমান সময়ে চলে, সেই সময়ে তার একদিন ভালো তো দুদিন খারাপ। আজকে একটু ভালো ফল তো কালকে শরীর খারাপ। এটা রিপ্রেজেন্ট করে চন্দ্র ভালো যদি থাকে তাই। এবার যদি চন্দ্র নেগেটিভ থাকে, ওই যে দুস্থ দুর্বল পাপ গ্রহের সঙ্গে, বা জন্মকুণ্ডলিতে রাহু যুক্ত গ্রহণ তৈরি করলো, শনি চন্দ্র যুক্ত হয়ে বীজ যোগ তৈরি করলো, আপসেট। দুদিন খারাপ, 4 দিন খারাপ, একদিন হয়তো একটু স্বস্তি পাচ্ছে বা শান্তি পাচ্ছে বা হয়তো ভালো ভালো লাগছে। মনের দিক থেকেই মানে অস্থিরতা কাজ করবে। যে কোনো কাজে জয়েন করছে ভালো, মাঝপথে যে আর খুঁজে পাওয়া যাবে না, অলসতা। অর্থাৎ একটা অ্যাক্টিভ মানুষ, অ্যাক্টিভ, যে কোনো অ্যাক্টিভ মানুষ তার একটা গোল গোল সেট করবে। এ কোনো গোল সেট করা নেই, এ ঠিক আছে চলছে গাড়ি যাত্রা বাড়ি, যেদিন পৌঁছবে পৌঁছবে। ঠিক আছে, যাদের গোল নেই সে পৌঁছবে কি করে সেই গোলে? আপনি চিন্তা করেন, স্বাভাবিকভাবে যে গোল সেট না করতে পারলে আপনি পিছিয়ে পড়বেন। সে যে 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 পেশাই হোক না কেন, যে যে অবস্থানেই থাকুক না কেন, কেউ একটা জায়গায় পৌঁছেছে, সেই জায়গায় পৌঁছতে যে তাকে কিছু স্পেসিফিক রুট ইউজ করতে হয়েছে, কিছু সঠিক সিদ্ধান্ত, কিছু প্ল্যানিং করে তাকে পথ চলতে হয়েছে, না হলে সে ওই জায়গায় পৌঁছতে পারেনি। তো ঘটনা হচ্ছে যেটা, চন্দ্র যখন এই দুস্থ চন্দ্রের দশা চলবে তখন তারা না গোল সেট করতে পারবে না। তারা ভাববে, আজকে একটা জিনিস ভাবছে, সেটায় খুব আগ্রহ হলো, আবার সেটি থেকে 6 মাস পরে যে তার মনে হচ্ছে যে না এটি না, এটির থেকে এখানে লাভ বেশি, ওটা চেঞ্জ করে আরেক জায়গায় যাচ্ছে। মানে তাদের সিদ্ধান্ত, তাদের মানে কার্যক্রম, চিন্তা ভাবনার ভিতরে প্রচুর পরিমাণে পরিবর্তনশীলতাকে তারা রিপ্রেজেন্ট করে থাকে যখনই এই ধরনের ক্ষেত্রে চন্দ্রের দুস্থ চন্দ্রের দশা চলে। পরিবর্তনশীলতা কেন? এই পরিবর্তনশীলতার কথাটা কেন আসলে? চন্দ্র হচ্ছে জন্মকুণ্ডলিতে 9টি গ্রহের মধ্যে সবচেয়ে পরিবর্তনশীল গ্রহ। ও সবচেয়ে আগে রাশি পরিবর্তন করে। আগে রাশি পরিবর্তন করে কেমন? আমরা জানি 9টি গ্রহ। 9টি গ্রহ, প্রত্যেকটি গ্রহ রাশিচক্রে একটি নির্দিষ্ট করে সময় অবস্থান করতে পারে। যেমন শনি মহারাজ এক একটি রাশিতে 2.5 বছর করে সময় অবস্থান করেন। শনি যে কোনো রাশিতে যখন গমন করবেন, যেমন শনি মহারাজ এখন আছে কোথায়? এখন আছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে কিন্তু অলরেডি প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে, আরো 1 বছর থাকবেন। আবার কুম্ভ রাশি থেকে আগামী বছরের এই জুন জুন মাসের দিকে সে রাশি পরিবর্তন করার পরে মীন রাশিতে যে কিন্তু 2.5 বছর থাকবেন। এভাবে প্রত্যেকটা রাশিতে শনি মহারাজ যে 2.5 বছর করে অবস্থান করেন, এটিকে তার গোচর সময়কাল বলে। গোচরে অর্থাৎ গোচর মানে হচ্ছে ট্রানজিট, বর্তমান সময়কে ট্রানজিট বলা হয়। এই ট্রানজিটে শনি মহারাজ 2.5 বছর করে অবস্থান করে। ঠিক একইভাবে রাহু কেতু 1.5 বছর করে, বৃহস্পতি 1 বছর সময় অবস্থান করেন এক একটি রাশিতে, এবং মঙ্গল 45 দিন করে অবস্থান করেন, শুক্র 27, মতান্তরে 28 দিন, বুধ অবস্থান করেন 17, মতান্তরে 18 দিন, আর রবি প্রত্যেকটি মাসিতে অবস্থান করে 1 মাস করে। 12 রাশিতে রবি 12 রাশিতে অবস্থান করে। আর চন্দ্র সেই স্যার জায়গায় মাত্র 54 ঘন্টা অবস্থান করবে এক একটি রাশিতে। হ্যাঁ, কে? স্যার স্যার আমি বলছিলাম যে ওই এগুলো নোট দেবেন না স্যার, লিখে নেবো খাতায়? এগুলো নোট দেবো, যেগুলো লেখার কথা সেগুলো তো আমি বলছি যে লিখে নেন। এই গোছর সময়কালের নোটস আছে, নোটস দিয়ে দেবো। এটা তো আলোচনা হচ্ছে just সবাইকে ক্লিয়ার করার জন্য। ভয় ভীতি অনেকের মধ্যে আছে, যারা আগে কিছুদিন আগে শুরু করেছিল, তাদেরও কিছুটা কনফিউশন আছে। কনফিউশন রাখা যাবে না, ক্লিয়ার হতে হবে সাথে সাথে। তো যাই হোক, আমি নোটস দিয়ে দেবো পরে। এখন যে কথা বলছিলাম যে চন্দ্র সবচেয়ে পরিবর্তনশীল। চন্দ্র পরিবর্তনশীল সবচেয়ে কেন বেশি? ও মাত্র 54 ঘন্টা বা 2.25 দিন পর পর রাশি পরিবর্তন করেন।
অর্থাৎ চন্দ্রের থেকে কম সময় আর কারোর লাগে না। চন্দ্র সবচেয়ে বেশি দ্রুত গতির গ্রহ। এই যে চন্দ্র সবচেয়ে দ্রুত গতির গ্রহ মানে ওর রাশি পরিবর্তন করার ক্ষমতা কিন্তু বেশি। এই যে রাশি পরিবর্তন করার ক্ষমতা বেশি মানে ও কিন্তু যে কোনো কিছুতে পরিবর্তন দ্রুত আনতে পারে। যার কারণে দুস্থ চন্দ্রের দশায় আপনাদের মনেও কিন্তু পরিবর্তন আসবে তাড়াতাড়ি। মনে হবে যে না ওই তাল গাছের হচ্ছে যে ওই পাশটা, বা ধরেন নর্মালি কি হয় আমরা হিসাব যখন করি যে দুইটা গাছে তাল ধরেছে, দেখবেন তাল গাছ দেখেছেন কিনা জানি না, নিচ থেকে তাল এমন ভাবে দেখা যায়, তাল সাজানো থাকে কিন্তু একদম পরপর ডাবের মতো, নারকেলের মতো, মনে হয় যেন যে ভরা অনেকগুলো, কিন্তু আপনি উপরে উঠে দেখেন ছোট ছোট, হয়তো 5 পিস বড়, 2 পিস ছোট, বা 5 পিস বড় 10 পিস ছোট। দেখতে উপরে তো তাল গাছটা অনেক সরু হয়, দেখে মনে হয় যেন অনেক বড়, কিন্তু আলটিমেটলি যে দেখেন ওই যে নদীর ওপরের ঘাসের মতো। এপাশ থেকে মনে হয় যে ওই পাশে ঘাস খুব আছে যে আপনার ঘন, কিন্তু যে দেখেন ঘাস পাতলা। তো ঠিক তদ্রুপ এমনই চন্দ্রর ক্ষেত্রে কিন্তু মানুষের মনে এমন হয় যে আমি এই ব্যবসা করছি, এতে লাভ বেশি নেই, এটা ছেড়ে দেন, আমি ওইটাই যাইতে, নতুন একটা কোনো ব্যবসা করলে ওখানে লাভ বেশি হতো, কিন্তু না, আলটিমেটলি না। আপনি যে কোনো কাজ যদি সঠিকভাবে না বোঝেন তাহলে আপনার করতে যাওয়াই উচিত না। এবং যে কোনো কাজ শুরু করলে সেই কাজটি সর্বোচ্চ পরিমাণে তাকে তাকে সেই সময়, সেই কাজে সময় দিয়ে ধৈর্য দিয়ে নিজেকে কর্মক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণে নিয়োজিত করলেই না আপনি সেখানে দেখবেন ভালো ফল পাচ্ছেন। কিন্তু মাঝপথে ছেড়ে দেওয়ার অভ্যাসটা চন্দ্র ক্রিয়েট করে, হতাশা ক্রিয়েট করে, দুর্বল চন্দ্র মনের দিকে, মনোবল কমিয়ে দেয়। আর মনোবল যাদের কম তারা দেখবেন আমার দিয়ে কিচ্ছু হবে না, আমি চেষ্টা করছি হচ্ছে না, এটা সেটা নানান রকম ব্যাপার স্যাপার, মনোকষ্ট তৈরি হয় দ্রুত, যে কোনো কিছুতে তারা ডিপ্রেশনকে রিপ্রেজেন্ট করে। আসলে ডিপ্রেশনকে রিপ্রেজেন্ট করে তো লাভ নেই। এখন জন্মকুণ্ডলীতে আহ, গ্রহের অবস্থান যদি নেগেটিভ থাকে চন্দ্র, তো সেক্ষেত্রে আপনার মনের পরিবর্তনশীলতাকে বেশি রিপ্রেজেন্ট করবে। এই ধরনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা গুলো আপনাদের যদি চলে, ধরুন চলছে চন্দ্রের ক্ষেত্রে, আপনি স্থির থাকেন, আপনি ব্যায়াম করেন, হাঁটাহাঁটি করেন, ইয়োগা করেন, আপনি প্ল্যান সেট করেন, লাভের দরকার নেই, আপনি ওর ওর ভিতরেই থাকেন না, ওইটি নিয়ে আপনি কাজ করেন, একটা জিনিস ভালোভাবে শেখেন, ওটি যাচাই করেন, অ্যাপ্লাই করেন, দেখবেন ওই খারাপ সময়ের ভিতর দিয়ে আপনি একটা জায়গায় পৌঁছে গেছেন। তো দুদিন ভালো একদিন খারাপ হোক, দুদিন খারাপ, যে একদিন ভালো ওই একদিনের সাথে সাথে আপনি আর দুদিনকেও চেষ্টা করেন ওইভাবে যে অ্যাপ্লাই করার, একটা সময় এই যে টাইমটা ইনভেস্ট হয়ে গেল ওই চন্দ্রই আপনাকে, চন্দ্রের দশার শেষের দিকে, চন্দ্রের দশায় ভালো যায় বৃহস্পতির অন্তর্দশা আর বুধের অন্তর্দশা, লিখে নেন। চন্দ্রের দশায় বৃহস্পতির অন্তর্দশা এবং বুধের অন্তর্দশাটা ভালো যায়। আর ক্ষেত্র বিশেষে চন্দ্রের দশায় চন্দ্র, রাহু, কেতু, শনি, মঙ্গল এগুলি ভালো যাবে না। চন্দ্রের দশায় বৃহস্পতি এবং বুধের অন্তর্দশাটি এক প্রকার ভালো যায়, বা ক্ষেত্র বিশেষে যাদের বৃহস্পতি ভাগ্যপতি লগ্ন সাপেক্ষে, বা ধরুন কেন্দ্র বা কোণের অধিপতি, তাদের জন্য গোল্ডেন টাইম রিপ্রেজেন্ট করে চন্দ্র বৃহস্পতি। এই চন্দ্রের দশায় বৃহস্পতির অন্তর্দশা প্রত্যেকটা মানুষের জীবনে একটা প্রতিষ্ঠার সুযোগ তৈরি করে দিয়ে যায়। চন্দ্রের দশা 10 বছর থাকে, 10 বছরের মধ্যে আহ আবার 9টি গ্রহেরই অন্তর্দশা পাবেন। সেটা আমরা যখন আলোচনা করব তখন কোন কোন টাইমতে কোন টাইম কোন গ্রহের অন্তর্দশা যাবে সেটি বলবো, কিন্তু নর্মালি চন্দ্রের দশায় বৃহস্পতির অন্তর্দশা আর বুধের অন্তর্দশা ভালো যায়। আর চন্দ্রের দশার শেষের দিকে আসে হচ্ছে আহ রবি শুক্র। তো নর্মালি এই শেষের দিকের অবস্থান তার আস্তে আস্তে পরিবর্তনের দিকে, ভালো পরিবর্তনের দিকে নিয়ে যায়, যদি কিনা তার জন্মকুণ্ডলী সাপেক্ষে রবি শুভ হয়, বৃহস্পতি শুভ হয়। এখন কোন লগ্ন সাপেক্ষে কোন গ্রহ শুভ অশুভ সেটি যারা জানেন না তারা আমি ক্লাসে এটি আলোচনা করবো, আর যারা জানেন তারা তো বুঝতেই পারছেন। নর্মালি যে গ্রহ শুভ সেই গ্রহের অন্তর্দশা ভালো যাবে জন্ম সাপেক্ষে, জন্মকুণ্ডলী সাপেক্ষে। দশাপতি অশুভ হলেও অন্তর্দশাপতি শুভ হলে, বা প্রত্যন্ত দশাপতি শুভ হলে তার প্রভাবটা সেই সময়ের জন্য সে শুভ পায়। এটা একটু মানে কঠিন টার্ম, সেটা আমরা একটু পরে আলোচনা করবো, সমস্যা নেই, পরের ক্লাসে আলোচনা করবো। কিন্তু দেখেন স্বাভাবিকভাবে এই যে চন্দ্রের দশা যখনই আসছে তখনই কিন্তু নর্মালি চন্দ্র ভালো আছে জন্মকুণ্ডলীতে, তারপরেও চন্দ্রের দশাটি কিন্তু তাদের যে খুব স্মুথলি মানে খুব ভালো যাবে এমনটা যায় না, একটু মানে ভালো মন্দ মিশিয়েই যায়। আর দুর্বল হলে সেক্ষেত্রে প্রভাবটি আরো বেশি। তাহলে নর্মালি জন্মকুণ্ডলী যখনই আপনারা কারো বের করছেন
তাতে ধরেন 100 জনের মধ্যে 10 জনের চন্দ্রের দশা আপনি পাবেন। 100 জন মানুষ যদি আপনার কাছে একটি মাসে আসে, তার মধ্যে 10টি মানুষের চন্দ্রের দশা কিন্তু পাবেন। তাহলে আপনার প্রেডিকশন করতে কিন্তু একটা সহজ হলো না, যে চন্দ্রের দশা মানে তার ক্ষেত্রে কোনো কিছু তার মনের মতো হচ্ছে না। এটা কিন্তু অন্য কিছু আপনার যাচাই করার দরকার নেই জন্মকুণ্ডলীর। আপনি শুধু চন্দ্রের দশা দেখেই তাকে বলতে পারেন যে আপনার অবস্থায় এবার চন্দ্রের দশা খারাপ আছে, চন্দ্র জন্মকুণ্ডলীতে খারাপ আছে, সেক্ষেত্রে আরো পরিস্থিতিটা একটু বেশি খারাপ। এবার ধরুন ওই যে বললাম চন্দ্র শনি যুক্ত আছে, শনি চন্দ্র একসাথে 20 যোগ। এই 20 যোগ হলে কি হয়? 20 যোগ হলে তাদের ভিতরে যে প্রবণতাটা আসে বেশিরভাগ ক্ষেত্রে হতাশা ডিপ্রেশন, এটা তো থাকেই। হতাশা ডিপ্রেশন এটা থাকেই, পাশাপাশি স্কিন রিলেটেড ডিজিজ থাকে। শনিচন্দ্র মানুষের স্কিনের উপরে খারাপ প্রভাব, অ্যালার্জি, অ্যালার্জিতে প্রচুর ভোগান্তি দেয়, সে ছেলে মেয়ে যাই হোক না কেন, অ্যালার্জির কারণে তারা ভোগান্তি পাবেই পাবে। এবং মানুষের জন্য প্রচুর কাজ করেও, সে পরিবারের লোকের জন্য হোক, বা বন্ধু বান্ধবের জন্য হোক, বা কর্মক্ষেত্রে কলিগদের জন্য হোক, বা পরিচিত কারোর জন্য, সর্বোচ্চ মানুষের উপকার করে বা কারোর জন্য হচ্ছে যে কাজ করেও নাম পাবে না, প্রশংসা পাবে না। উপকার করছে কিন্তু আলটিমেটলি শেষে যে তাকে মানুষ একটু সমালোচনাই করছে, বা ধরুন বদনাম করছে, মানে সমালোচনাটা করার জন্য একদম ফিক্সড। বা কারো মন পায় না, এক কথায় কারো মন পায় না। লেখেন, শনিচন্দ্র একসাথে মানে আহ, মন প্রাণের ক্ষেত্রে হচ্ছে যে বাধা, বা মানুষের মনের মতো হতে পারে না। সে বউ হাজবেন্ডের মনের মতো হচ্ছে না, সবকিছুই সে কিন্তু ডেডিকেটেড, কিন্তু প্রশংসা নেই। বাবা মায়ের সন্তান, ছেলে মেয়ে ভালো, ক্ষেত্র বিশেষে তাদের হয়তো তারা চেষ্টা করছে আরো ভালো হয়, কিন্তু আলটিমেটলি ভালো হলেও দেখা যাচ্ছে যে হয়তো বাবা মার চোখে তাদের ছোটখাটো ভুল ত্রুটি বেশি তারা ধরার চেষ্টা করছে, বা অনেকের নেশা থাকে না, ভুল ধরার নেশা। তো এখন ক্ষেত্র বিশেষে দেখা যায় যে ওর দোষটাই হয়তো চোখে পড়ছে, কিন্তু অনেক ভালো কিছু সে করে, সেটি নিয়ে কোনো কথা নেই। একটু দোষ নিয়ে তাকে সিচুয়েশন, একটা কথা বললো, অপমান মনে করলো, এই ধরনের ঘটনাগুলি শনিচন্দ্র একসাথে থাকলে হয়। আবার বাপের আছে অনেক, কিন্তু ছেলে মেয়ের জন্য সেটি কিন্তু ভোগের কারণ হয় না। বললাম আগে একটা কথা, যে জমিদারের মেয়ে হলেও তার মনে দুঃখ থাকবে, রাজার মেয়ে হলেও দুঃখ থাকবে, তার মেয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক, প্রধানমন্ত্রী হোক, তার মনে দুঃখ থাকবে, থাকে। শনিচন্দ্র একসাথে 20 যোগ, বীজ যোগে বিষের মতো যন্ত্রণা তৈরি হয়, তাদের মনে কষ্ট থাকে। এটা বিভিন্ন অ্যাঙ্গেলে হয়, আমরা বিভিন্ন ভাবে যদি উদাহরণ দিই, দেখা যাচ্ছে বাবা মা দুজনই শিক্ষিত, খরচ আর তার যাতায়াত খরচ 10,000, হোস্টেল খরচ পাশাপাশি ধরুন কলেজের বেতন থাকতে পারে, বা আনুষঙ্গিক খরচ মিলিয়ে তো সর্বসাকুল্যে মাসে 10,000 লাগে। আর মেয়ে জিজ্ঞাসা করছে কত টাকা লাগবে, মেয়ে বলে 10,000, এই মাসে খরচ মানে হোস্টেল খরচটা দিয়ে 10,000। তো ক্ষেত্র বিশেষে দেখা যায় তার বাবা কিন্তু তাকে মানে 12,000 বা 15,000 টাকা দিতে পারতো। সামর্থ্য কিন্তু বাবার আছে, বাবা যে সামর্থ্য নেই, অনেকের অনেক বাবা মায়ের সামর্থ্য থাকে না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু তার বাপের 50,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু তিনি কি 10,000 টাকা গুনেই কিন্তু মেয়েকে দিচ্ছে। এখন মেয়ের মেয়ে আমার কাছে সে বাবা মা নেই, কিন্তু আমার মাকে খরচ যদি 10,000 হয়, 11,000 টাকা বলবে না, অন্য মেয়েদের মতো তার মেয়ে না। কিন্তু সে কিন্তু 10,000 টাকা খরচ 10,000 টাকায় দেয়। তার কিছু ছিল না যে আমাকে
12,000 টাকা বা কোনো মাসে 5,000 ধরে দিতে, যে আমার অনেক সময় বন্ধু বান্ধবীদের সাথে চলতে হয়, অনেক সময় আমরা বিভিন্ন সময় হয়তো রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া, বা অনেকে কেউ একদিন হয়তো খাওয়ালো, আমাকে একদিন খাওয়ানোর প্রয়োজন পড়তে পারে, বা আমার একটা পোশাক দেখে পছন্দ হতে পারে, আমার কেনার আগ্রহ তৈরি হতে পারে, তাহলে আমার কাছে 2,000 টাকা বেশি সে দিতে পারতো, কিন্তু দেয়নি। এবার দেখা যাচ্ছে কি, মেয়েটা বিয়ে হলো, বিয়ের পরে চাকরি পেলো। চাকরি পাওয়ার পরে তার শ্বশুর মশাই বললো যে আমাদের তো সম্পত্তি আহ, কম নেই, আর আমার একটাই ছেলে, তো ঘটনা হচ্ছে তো অনেকটা জটিল হয়ে যাবে বা ঝামেলা তৈরি হবে। স্বাভাবিক বিষয়, এটা হয়, এটা বাচ্চা মানুষ করা কঠিন একটা ব্যাপার। তো সেই সময় দেখা যাচ্ছে কি, আহ, পারিপার্শ্বিক হিসাব করে দেখলো যে তার চাকরি আর করা হবে না। চাকরি পেলো কষ্ট করে, লেখাপড়া শেষ করে, বিয়ের পরে চেষ্টা করে চাকরি পেলো, কিন্তু যখন কনসেপ্ট করলো তারপরে সে কিন্তু চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হলো, বাদ দিল। এক প্রকার মানে তার ইচ্ছা ছিল না, কিন্তু পারিবারিক চাপে হয়তো সে চাকরিটা ছেড়ে দিল। দেখা যাচ্ছে যেটা, যে পরবর্তীতেও এই যে তার বাবার কাছ থেকে যে একটা পরিবেশে পেয়েছে, যে ঠিক আছে 10,000 লাগবে, ওখানে নিয়ে বাপকে দিয়ে দিল। এখন যাচ্ছে যে মানুষের শখ শৌখিনতা পূরণ করার জন্য কিছু এক্সট্রা টাকা পয়সার দরকার, তো সে কিন্তু প্রয়োজনটা পায়, এক্সট্রা পায় না। এটা তার মনে একটা আক্ষেপ। সে আমাকে বলছে যে আমার বাবার অনেক কিছু আছে, অনেক জমি আছে, তাদের মান্থলি স্যালারি, বাবা মা দুজনেই চাকরি করে, অথচ আমাকে এক্সট্রা কিন্তু কখনো তারা আছে যে এই ব্যাপারটা ভাবেনি। এখন আমি কিন্তু এই উদাহরণটা এই জন্য দিলাম, গল্পটা এই জন্য বললাম, এটা কিন্তু বাস্তব ঘটনা। আমার খুব পরিচিত কাছের একজন, তার আক্ষেপ এটা, যে আমি মানে অভাব নেই, আমি বড় লোকের মেয়ে, আবার বড় লোকের বৌমা, আবার আছে যে বড় চাকরিজীবী আছে যে ওয়াইফ, কিন্তু আমার জীবনে কিন্তু এই জিনিসটা আমার একটা আক্ষেপের কারণ। অথচ আমার টাকা ইনকাম করার সুযোগ তৈরি হয়েছিল, আমি চাকরি পেয়েছিলাম। আমার তো, আমি চাকরিটা করলে তো আমার আজকে এই আক্ষেপ, আমি নিজের মতো টাকা ইনকাম করতাম, আমার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শখ শৌখিনতা আমি পূরণ করতাম, যেটা আমার বলতে খারাপ লাগে, বা আমার হয়তো লাগবে 15,000, আমি বলতে আমার খারাপ লাগছে যে একজনের কাছে চেয়ে নেবো অতিরিক্ত বিলাসিতার জন্য। তো ক্ষেত্র বিশেষে শনি চন্দ্র যোগটা কিন্তু মানুষের এই আক্ষেপটা তৈরি করে। আবার শনি চন্দ্র একসাথে আছে কারো জন্মকুণ্ডলিতে, এই জাতক বা জাতিকারা ভালোর ভালো মন্দের মন্দ। ভালোর ভালো মানে, যদি তার সাথে কেউ ভালো ব্যবহার করে, সে তার জন্য জীবন দিয়ে দিতে পারে। আর তার সাথে যদি কেউ চিট করে, সে তার সাথে সেরকমই ব্যবহার কিন্তু করতে আছে যে অভ্যস্ত হয়ে পড়ে। অর্থাৎ এরা ভালোর যেমন ভালো, ভালোর সাথে যেমন ভালো ট্রিট করে, ঠিক একইভাবে আবার মন্দের সাথে কিন্তু বেকার ট্রিট করে বা নেগেটিভ আচরণ করে। অর্থাৎ মানে ভালোর ভালো মন্দের মন্দ আচরণ এদের কিন্তু প্রকাশ পায়। অস্থিরতা ক্রিয়েট হয় এদের মধ্যে, অস্থির থাকে এরা। যখনই শনি চন্দ্র একসাথে জন্মকুণ্ডলিতে কাউকে পাবেন, তার ভিতরে কিন্তু অস্থিরতাটা ভোগান্তির কারণ হয়, বা তারা খুব টেনশনে থাকে। এবার নর্মালি দেখা যাচ্ছে কি, জন্মকালীন শনি চন্দ্র একসাথে থাকলে বীজ যোগ হয়। আবার ওই যে সাড়ে সাতির কথা বললাম, 30 বছর পরে কিন্তু ওই শনি আবার ঘুরে তার রাশিতে আসবে। চন্দ্রের সাথে শনি থাকলেই কিন্তু বীজ যোগ। আর প্রত্যেকটা রাশিতে শনি যেহেতু 2.5 বছর করে থাকে, ওই শনি 12টা রাশিতে 2.5 বছর করে ঘুরে ঘুরে আসতে তার টাইম লাগে 27.5 বছর পরে যে শনি কিন্তু রাশিতে যে গমন করে, 2.5 বছর থাকলে 30 বছর পূর্ণ হয়। তো নর্মালি এই 30 বছর পর পর কিন্তু শনি যখনই চন্দ্রের উপর দিয়ে গোচরে গমন করে, তখন কিন্তু এই বীর্য প্লাস সাড়ে সাতির যে টার্ম, সেটি কিন্তু ভোগান্তির কারণ হয়। তো এই টাইমে আপনি, আপনার কর্ম যদি খারাপ হয় না সাড়ে সাতিতে, তো তাহলে কর্ম খারাপ হলে আপনি
ধরে নিন সাড়ে সাথীতে আপনার কর্মফল ভোগ করা লাগবেই, কোনো মাপ নাই। আপনার কর্ম খারাপ, আপনি হীন কাজ করেছেন, মানুষের সাথে প্রবঞ্চনা করেছেন, মানুষের সাথে দুর্ব্যবহার করেছেন, মানুষের অর্থ জালিয়াতি করে আপনি মানে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন, আপনার পাপের সাজা এই সাড়ে সাথীতে যখন শনি চন্দ্র একসাথে যুক্ত হবে, অর্থাৎ আপনার রাশি যদি কুম্ভ হয়, এখন কুম্ভ রাশিতে শনি আছে, তার মানে কুম্ভ রাশির এখন সাড়ে সাথী চলছে। আপনার রাশি যদি ধরুন মেষ হয়, মেষ রাশির সাড়ে সাথী শুরু হবে যখন মীন রাশিতে শনি যাবে আগামী বছরের জুনের পরে। শনি ওখানে যে 2.5 বছর থাকবে মীন রাশিতে, মীন রাশির পরের 2.5 বছর, মানে মীন রাশিতে যে 2.5 বছর থাকবে তার পরের 2.5 বছর শনি আবার থাকবে মেষ রাশিতে। তো নর্মালি প্রথম 2.5 বছর হলো মীন রাশিতে, এটি সাড়ে সাতির ফার্স্ট ফেজ। দ্বিতীয় 2.5 বছর হবে রাশিতে, মেষ রাশিতে, সেটি হবে সেকেন্ড ফেজ। আর লাস্ট 2.5 বছর যখন বিশ্ব রাশিতে থাকবে তখন হচ্ছে লাস্ট ফেজ। মূলত লাস্ট ফেজটা অতটা ভোগান্তির কারণ হয় না। ফার্স্ট ফেজে ভুল, আর সেকেন্ড ফেজে কিন্তু সামগ্রিক আপনার যে অন্যায় অবিচার, আপনার আপনি কারোর সাথে ধরুন একটা দুর্ব্যবহার করেছেন, বা হয়তো কখনো আপনি ইচ্ছাপ্রণোদিত একটা মানুষের ক্ষতি করেছেন, বা অনেক সময় হয় না মানুষের সাথে আমরা মানুষের ফান্দে ফেলাতে চাই নিজের স্বার্থ সিদ্ধির জন্য। এই যখনই এই সাড়ে সাথী আসবে না, তখন আপনি হাড়ে হাড়ে টের পাবেন আপনার পাপের সাজা আপনি পাচ্ছেন। পাবেনই, 100%। এটা পাই। সাড়ে সাথীতে মানুষের পাপ মোচন হয়, মানুষের মানে রেকটিফিকেশন হয়, তার সমস্ত অপকর্মের সাজা পাওয়ার পরে সে আবার মানে উম, সেই শিশুর মতো একদম নিষ্পাপ হয়ে ওঠে। তো কর্মফল যদি আপনার খারাপ হয়, ওই কর্ম যদি খারাপ হয়, কর্মফল এই সাড়ে সাথীতে মানুষের ভোগান্তির কারণ হয় এই টাইমে। আপনার প্রত্যেকটা ফল আপনি যে পাবেন। এই জন্য নর্মালি যদি কারো কর্ম সৎ হয়, তারা কিন্তু সাড়ে সাথীতে এত ভোগান্তি পায় না। লোভ করবেন সাড়ে সাথী চলার সময়, ফাপড়ে পড়বেন। ওই যে আগেই বললাম, একজন চাকরি করে কিন্তু ওষুধ কোম্পানিতে, আবার সে ওষুধ কোম্পানি ওষুধ মানে ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফান্ড করতে গেছে, 30 লাখ টাকা হাওয়া, আরো 15 লাখ টাকা লোন, 45 লক্ষ টাকা। 30 লাখ টাকা তো পেলো না, আরো 15 লক্ষ টাকা লোন আছে, আলটিমেটলি 45 লক্ষ টাকা লুজার। একটা সাধারণ চাকরিজীবীর পক্ষে 45 লাখ টাকা সে ক্ষতিগ্রস্ত যদি হয়, এটা রিকভারি করা তো খুব কঠিন ব্যাপার। ডায়াবেটিস আসবে, ডিপ্রেশন থাকবে, পারিপার্শ্বিক পরিবেশের সবার সাথে খারাপ ব্যবহার করবে, বউ চলে যাবে। নর্মাল বিষয় যেটা, যে যখন সে ডিপ্রেস থাকবে তার বন্ধু বান্ধব থাকবে না। আপনাদেরকে বলে রাখি, যদি কখনো দেখেন কোনো মানুষ খুব ডিপ্রেশনে আছে, ডিপ্রেশনে থাকা মানুষকে, ক্ষেত্র বিশেষে আমাদের বন্ধু বান্ধবের সাথে অনেক সময় মিশতে হয়, পরিবারের লোক হলে তাকে সাপোর্ট দিতে হয়, হ্যাঁ সাপোর্ট ঠিক আছে, কিন্তু এই ডিপ্রেশনে যে আছে তার মিত্র হতে যাবেন না, বন্ধু হতে যাবেন না, কাছের মানুষ হতে যাবেন না। কারণ ডিপ্রেশন এমন একটা জিনিস, ডিপ্রেশনের সময় আপনি যখন তার উপকার করতে যাবেন, ও ভাববে আপনি তার ক্ষতি করছেন। মানে ডিপ্রেশনে থাকা মানুষগুলোর নেচার এমনই। সুতরাং ডিপ্রেশন রিমুভ করার জন্য যদি কখনো কোনো হেল্প দরকার হয়, সেটা আলাদা ব্যাপার, সেটা করতে পারেন, কিন্তু বেশি পীড়িত করতে যাবেন না। হেল্প আলাদা জিনিস, কিন্তু বেশি মিশতে যাবেন না, তাতে স্বাভাবিকভাবে মানে ক্ষতির হার বা ঝামেলার হার সেই মানে নর্মালি বোকায় হয়ে যাবেন, যে করতে গেলাম কি আর হলো কি, আর ভাবলো নাকি, একদম মানে নাক কাটা যাবে এরকম একটা ব্যাপার অযথা। সুতরাং ডিপ্রেশনে থাকা মানুষগুলো নর্মালি দেখা যায় যে ডিপ্রেশন একটা রোগ, ডিপ্রেশন কিন্তু একটা রোগ। তো এই ডিপ্রেশন যে রোগ, এই রোগের কারণে সে নিজে যেমন ভুগবে, তার আশপাশে থাকা মানুষগুলোকেও কিন্তু সে ভোগাবে। সুতরাং এই ক্ষেত্রে একটু সাবধান হওয়া ভালো। ডিপ্রেশন থাকলে তাদের উম মানে খুব বেশি আপনি
নর্মালি দেখা যাচ্ছে যে আপনার পেশাগত জায়গা থেকে আপনি তাকে পরামর্শ দিতে পারেন, বা ধরুন তার ডিপ্রেশনের কারণ কি হরোস্কোপ থেকে সেটি আপনি আলাদাভাবে বিচার করতে পারেন। কিন্তু বন্ধু বান্ধবের ক্ষেত্রে ডিপ্রেশন যাদের আছে, এটা আপনার প্রফেশনাল জায়গা না, কিন্তু এমনিতেই পরিচিত, এই ডিপ্রেশনাল মানুষগুলো কিন্তু ভয়ানক খারাপ। এরা মানে অযথা বাজে সিদ্ধান্ত, বাজে চিন্তা ভাবনা, বা ক্ষেত্র বিশেষে অন্যের ক্ষতি করতে যদি নিজেই ক্ষতিগ্রস্ত হয়, আত্মঘাতী হয়। অনেক ক্ষেত্রে দেখবেন না, ডিপ্রেশন যাদের থাকে তারা কিন্তু সুইসাইড অ্যাটেম্প নেয়। তো যে লোকটা নিজে সুইসাইড করতে পারে, সেই মানুষটি আপনার ক্ষেত্রেও ক্ষেত্র বিশেষে ভয়ানক একটা আছে যে বাজে সিন ক্রিয়েট বা বাজে একটা ব্যবহার আপনার সাথে করে বসতেই পারে। এটা ডিপ্রেশনের নেচার। তো যাই হোক, এই নিয়ে ডিপ্রেশন নিয়ে অন্যদিন কিছু কথা বলবো পরবর্তীতে, আরো ক্লিয়ার হবে বিষয়টা। তো নর্মালি যে বিষয়টি বললাম যে শনি চন্দ্র একসাথে আছে জন্মকুণ্ডলিতে, তাদের নর্মালি দেখা যাচ্ছে তাদের চন্দ্র কিন্তু ইফেক্টেড হয়, চন্দ্র কিন্তু দুর্বল হয়ে যায়। শনির সাথে চন্দ্র থাকলেই চন্দ্র দুর্বল হয়ে পড়ে যে কোনো রাশিতে। এবার শনি যদি তুঙ্গি হয়, শনি ধরুন মকর রাশিতে স্বক্ষেত্রগত হলো, মকর রাশিতে শনি চন্দ্র একসাথে যাদের আছে, হ্যাঁ, তো এদের 42 বছরের আগে জীবনে কিছু হয় না, লিখে রাখেন। শনি চন্দ্র মকর রাশিতে একসাথে জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য 42 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা একটা হচ্ছে যে স্পেশাল নোট। অর্থাৎ যাদের রাশি মকর এবং রাশিতে শনিযুক্ত জন্মকালীন, জন্মকালীন শুধু, অর্থাৎ মকর রাশিতে শনি চন্দ্র একসাথে 42 বছর বয়সের পরে তারা জীবনে উন্নতি পাবে। আর এর আগে তাদের জীবনে আহ, অতটা ভালো পরিস্থিতি বা পরিবেশ, বা সলভেন্সি বলেন বা ওয়েল অফ সিচুয়েশন বলেন, টাকা পয়সার জায়গায় বা কর্মক্ষেত্রে ভালো স্ট্যাটাস ক্রিয়েট করতে পারে না। এর কারণ তারা অনেক ক্ষেত্রে নিজেই, ওই যে বললাম যে ভাবে এটার থেকে ওটা ভালো, ওটার থেকে এটা ভালো, মন চঞ্চল, অস্থিরতা, অস্থির হয়ে পড়ে, বিভিন্ন জায়গায় আছে যে আহ ঘোরাঘুরি করবে। তারপরে বিভিন্ন চিন্তা ভাবনা, নানান রকম আছে যে ভাবনা চিন্তা এদের মাথার ভিতরে কাজ করবে। আর মূলত মকর রাশির মানুষ যারা আছেন আপনারা, তাদেরকে বলবো যে লোকের ব্যাগার খাটা বাদ দেন। মকর রাশির মানুষের স্বভাব যদি বলা হয় এক কথায়, সেটি হচ্ছে অন্যের ব্যাগার খাটে। অন্যের ব্যাগার খাটা বোঝেন? অন্যের ব্যাগার খাটা মানে কি বলেন তো দেখি দু একজন। শুনতে পাচ্ছেন না আমার কথা? কেউ কথা বলে না, দেখো। এই ব্যাগার খাটা বোঝেন? হ্যাঁ, এই আপনারা কেউ কথা বলছেন না কেন? হয়ে কাজ করা, হ্যাঁ, অন্যের হয়ে কাজ করা। অন্যের হয়ে কাজ করা সেটা তো আপনি লাভে করবেন, এমনি এমনিতে করবেন না। নিজের কাজ ফেলে রেখে অন্যের কাজে সময় লাভ ব্যয় করা। বলো মানে কি? হ্যাঁ, এরকম লাভ একটা। করলে তো একটা ব্যাপার আছে। আপনি ধরেন চাকরি করেন, তো চাকরি, যার চাকরি করেন সে আপনাকে বেতন দেয়, তো আপনি অন্যের কাজ করেন না? সেটিও তো অন্যের কাজ, ওটি না। কিন্তু নর্মালি নিজের কাজ ফেলে রেখে অন্যের কাজে সময় ব্যয় করা, যেটি বেকার খাটা বলে। নিজের কাজ আছে সেটি বাদ দিয়ে অন্য একজনের বললো চল ওখানে যাই, চলে গেলেন, আলটিমেটলি নিজের কাজটি কিন্তু হলো না, পিছিয়ে গেল। এই ধরনের বিষয়টা ধরুন আছে যে ক্ষেত্র বিশেষে বেকার খাটা বলে, বা নিজের কাজ বাদ দিয়ে রেখে অন্যের কাজে সময় ব্যয় করে বেড়ানোকে আহ বেকার খাটা বলে। মকর রাশির স্বভাব কিন্তু ইউজড হওয়া। আপনাদের ভিতরে কারো মকর রাশি আছে কিনা জানি না, কিন্তু যদি মকর রাশি হয় তাহলে ক্ষেত্র বিশেষে একটু সাবধান হবেন। হ্যাঁ, অবশ্যই মানুষের উপকার করতে হবে বিপদে আপদে, কারোর যে দুর্দিনে তার পাশে থাকবেন, এটা অবশ্যই মানবিক যে কর্তব্য বা নৈতিক দায়িত্ব মানুষের। ওই যে বললাম একজন ডিপ্রেশনে আছে, তার ডিপ্রেশন রিমুভ করার জন্য আপনি তাকে সহযোগিতা করতে পারেন, কিন্তু সহযোগিতার পাশাপাশি সহযোগিতার একটা লিমিট আছে। আবার
মকর রাশির মানুষজন এমনি নর্মালি একটু উপকারী মানসিকতার হয়। আর যাদেরই মকর রাশি আছে দেখবেন নিজের ক্ষতি করে নিজের কাজ বন্ধ রেখে তারা অন্যের কাজ করে বেড়ায়। এটা নেচার। তো এই নেচার যদি কারো থাকে মকর রাশি, তারা কিন্তু ক্ষেত্র বিশেষে ওই যে 42-এর পরে যে উন্নতি হয় মানে কি, আপনি আপনার কাজটি আগে ভালো মতো করেননি, নিজের কাজ ফেলে রেখে আপনি অন্যের কাছে ঘুরে বেরিয়েছেন। তো এই এই ধরনের টেন্ডেন্সি কিন্তু তাকে পিছিয়ে দেয়। এই পিছিয়ে দেওয়ার কারণে, সে পিছিয়ে যাওয়ার কারণে সে কিন্তু দেখা যাচ্ছে তার জীবনে সফল হতে দেরি হয়, বা হচ্ছে যে সফলতা প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা বা হচ্ছে যে পিছিয়ে যায়। ক্ষেত্র বিশেষে নিজের ভালো যদি কেউ নিজে না চায়, তার ভালো অন্য কেউ করতে পারে না। এটাই বাস্তবতা, নর্মাল হিসাব। তো আপনি আপনার নিজের কাজ ফেলে রেখে অন্যের কাছে ঘুরে বেড়াবেন, আর আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, এটি চিন্তা করা কিন্তু আছে যে মানে একদমই বোকামি। তাই এই ব্যাপারগুলি মাথায় রাখবেন। মকর রাশিতে, মকর রাশি যাদের, তারা অন্যের কাজে নিজের সময় ব্যয় করে বেশি, অর্থাৎ নিজে পিছিয়ে পড়ে অন্যের উপকার করতে যায়। এই টার্মস গুলো লেখেন, এই ধরনের দেখেন বেশি কিছু। আজকে ক্লাস হলো 1.5 ঘন্টা, 1 ঘন্টা 28 মিনিট হচ্ছে। 10টা লাইন কিন্তু আপনার মাথায় মানে রাখতেই হবে, যেগুলি আমি যে নোট করতে বলেছি, 8-10টা লাইন। আপনি হরোস্কোপে এগুলি পাবেন। তো আজকে একদিনে যদি আপনি 10টা শব্দ জানতে পারেন বা সেন্টেন্স জানতে পারেন যেটা হয়, 10টা ক্লাস হলে 100টা জানতে পারবেন। পরবর্তী দিন যে কয়টা হরোস্কোপ পাবেন, প্রত্যেকটা হরোস্কোপে দেখবেন এই শব্দগুলি পেয়ে যাচ্ছেন, বা এই হচ্ছে যে সেন্টেন্স গুলি আপনার কাজে লাগছে। এবং সার্বিকভাবে আপনি তখন সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন মানুষকে। আমরা জানছি এখন, কিন্তু রিমুভ করার জন্য কি করতে হবে সেটিও আমরা 2-4 দিন পরে আলোচনা করব পর্যায়ক্রমে। এখন সপ্তাহে 2টো ক্লাস হবে। শুক্রবারটা হবে বেসিক, প্রত্যেকের বলে রাখি, আপনারা প্রত্যেকে জয়েন করতে পারেন, যে পারেন সেও, যে না পারেন সেও। শুক্রবারের দিন যে ক্লাস হবে এটা হবে বেসিক আলোচনা। শনিবারের দিন সকালে যে ক্লাস কি হবে, সেই ক্লাস কি হবে আপনার প্র্যাকটিক্যাল আলোচনা। যেমন আজকে কিন্তু আমি বেসিক কিছু আলোচনা করিনি, প্র্যাকটিক্যালি আলোচনা করার জন্য কিছু জিনিস উপস্থাপন করেছি মাত্র। তো এই যে ধরুন 2 দিন কিন্তু 2 রকম আছে যে জিনিস আলোচনা হবে, তাতে করে সুবিধা হবে এটা যে আপনার নলেজটা যেমন আপনার আপনি জানতে পারবেন শুক্রবারের ক্লাসে, শনিবারে সেটির অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশনটা জানতে পারবেন। বা সেক্ষেত্রে বুঝতে পারছেন না কিনা সেটা বোঝার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। যাই হোক, ঘটনা যেটি আছে যে শেষ কমিটের মধ্যে, তো মূলত যে বিষয়টি হচ্ছে, যে কোনো গ্রহ, আজকে আমরা চন্দ্রকে লাস্টে ধরলাম। আমি কিন্তু কোনো টপিক প্রথম থেকে আলোচনা মানে স্পেসিফিক করে নিইনি, জাস্ট আলোচনা করতে করতে আমরা একটা জায়গায় কনক্লুশনে আসলাম। তো যেমন চন্দ্র দুর্বল হলে এই প্রভাবগুলি হয়, যেমন চন্দ্র রাহু যুক্ত হলে স্পেসিফিক কি কি হয়। দুশ্চিন্তা, লেখেন, দুশ্চিন্তা, বিকারগ্রস্ততা, দুশ্চিন্তা, বিকারগ্রস্ততা। দুশ্চিন্তাটা আসলে কি, যা চিন্তাই করার দরকার নেই এমন জিনিস নিয়ে ভাবনা চিন্তা করা, অযথা চিন্তা করা, অযথা ভাবনা মানে অতিরিক্ত চিন্তা ভাবনা প্রবণ যে কোনো একটা কিছু নিয়ে। লেবু যেমন ওই চেপে চেপে রস বের করতে করতে একসময় তিতা রস বেরোয়, ঠিক একই রকম ওই দুশ্চিন্তাটা হচ্ছে চিন্তাকে বেশি করতে করতে যখন ওই এক্সট্রিম লেভেলে চলে যায়। আলটিমেটলি এই চন্দ্র এবং রাহু একসাথে কিন্তু এই দুশ্চিন্তাকে রিপ্রেজেন্ট করে, দুশ্চিন্তাকে রিপ্রেজেন্ট করে। তারপরে হতাশা তো আছেই। গ্রহণ দোষ তৈরি হয়, রাহু আর চন্দ্র একসাথে গ্রহণ দোষ, লিখুন গ্রহণ দোষ। মায়ের সাথে খারাপ আচরণ করে এরা, মায়ের সাথে খারাপ আচরণ করে। ক্ষেত্র বিশেষে চন্দ্র রাহু একসাথে মাতৃস্থানীয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত বা মায়ের সাথে দুর্ব্যবহার বা হচ্ছে যে ঝামেলা ক্রিয়েট হয়। বা তাদের মায়েরা তাদের ভালো করতে যেও অনেক সময় খারাপ করে বসে। যেমন কি, ভালো করতে যাওয়া খারাপ কেমন করে বসে প্রশ্ন আসতে পারে। দেখবেন মেয়ের বিয়ে দেবে, মেয়ের বিয়ে দেবে ডাক্তারের সাথে দিতে হবে, ডাক্তার জামাই, আমার জামাই ডাক্তার, এই কথাই আমার বলতে হবে। ক্ষেত্র বিশেষে হয়তো কি, মেয়ে একটা ছেলেকে পছন্দ করতো, ছেলেটা তো ডাক্তার না, এমনি হয়তো ব্যাংকে চাকরি করে, কিন্তু না, আমার ডাক্তার সম্বন্ধ আছে, তোমার ডাক্তারি করতে
ক্ষেত্র বিশেষে হয়তো মেয়ে একটু বাধ্য, মায়ের কথায় ঘটনাগুলো পারিবারিক জীবনে হয়তো ঝামেলার কারণে এই যে মানুষের মানে উচ্চ আকাঙ্ক্ষা, সেই উচ্চ আকাঙ্ক্ষার বলি অনেকেই হয়। তো ক্ষেত্র বিশেষে এরকম সিদ্ধান্ত নিতে মানে শুধু এই ক্ষেত্রে না, শুধু যে বিয়ের ক্ষেত্রে বললাম বলে বিয়েটাই না, একটা মেয়ে তার চাকরি এই পাইছিল আপনার হচ্ছে যে আহ, মানে ইঞ্জিনিয়ারিং এও চান্স পাইছে, মেডিকেলেও চান্স পাইছে। একটা মানে আছে যে প্রফেশনের দিক দিয়ে টপ লেভেলের। ও মায়ের কথা না, তুমি ইঞ্জিনিয়ার থেকে ডাক্তার, ডাক্তারদের সম্মান বেশি, ডাক্তারদের মানুষ বেশি ই করে, তো ডাক্তারি পড়তে হবে। আর মেয়ের পছন্দ কিন্তু ইঞ্জিনিয়ারিং, ডাক্তারিতে ভর্তি হচ্ছে মেয়ে, 2 বছর পরে আর রানিং করতে পারলো না, এমন অনেক ছেলে মেয়ে আসে যে বাপ মার প্ররোচনায় তাদের ডাক্তারিতে ভর্তি হয়েছে বা ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা না, কিন্তু ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে, পরবর্তীতে 2 বছর পরে স্টাডি ব্রেক। এমন ঘটনা অনেক ক্ষেত্রেই ঘটে। তো এই ভালো করতে যে খারাপ করে বসার ঘটনাটি ক্ষেত্র বিশেষে এমনই। প্রত্যেকদিন অযথা চিল্লাচিল্লি মানুষের খারাপ একটা মনে দাগ কাটে, তো অনেক ক্ষেত্রেই হয়। তো এমন যেমন আবার চন্দ্র বৃহস্পতি যুক্ত আছে, ধরুন যে চন্দ্র সবল হলো, যেমন মিত্র ক্ষেত্রে থাকলে, স্বক্ষেত্রে থাকলে, তুঙ্গস্থ থাকলে। আবার চন্দ্র বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে মানে জীব যোগ, এটি কিন্তু খুব ভালো একটা যোগ হলো। জীব যোগে কি হয়, জীবন দানকারী নানা জীব যোগ যদি থাকে, নানান বিপদ থেকে মুক্তি, উন্নতি, সমৃদ্ধি লাভ, পারিবারিক জীবনে সুখী, অর্থবিত্ত সম্পদশালী, তারপরে সাংসারিক জীবনে আনন্দ, গাড়ি বাড়ির মালিক হওয়া, সুপ্রতিষ্ঠিত ব্যক্তি হওয়া, সুনাম যশ প্রতিষ্ঠা লাভ করার ব্যাপারটি তাদের জন্য সহজ হয়। বিপদে পড়েছে, বিপদ থেকে মুক্তি হবে। যে কোনো কারণে ব্যবসায় লস হয়েছে, কিন্তু সে রিকভারি করে আবার ব্যবসাকে ঘুরিয়ে লাভে যাইতে পারবে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, একজন মারা গেলে জীবযোগ দুর্ঘটনার হাত থেকে বাঁচালো, চন্দ্র বৃহস্পতি একসাথে। জীবযোগ থাকলে নানান বিপদ থেকে মুক্তি পায় তারা। তো এই ধরনের যেমন অশুভ যোগ শনি চন্দ্র, চন্দ্র রাহু, চন্দ্র কেতু, আবার বৃহস্পতি চন্দ্র কিন্তু একসাথে শুভ যোগ। গতদিন একটা আলোচনা করেছিলাম, রবি চন্দ্র একসাথে থাকলে অমাবস্যা হয়, বা অমাবস্যার সময় রবি চন্দ্র একসাথে হয়, অন্ধকার হয়ে যায়। এই সময় কি হয়, তাদের প্রিয়জনের সাথে দূরত্ব হয়, স্বামীর সাথে দূরত্ব, বাবা মার সাথে দূরত্ব, নিজের আত্মীয় স্বজনের সাথে দূরত্ব, অনেক ক্ষেত্রে সাংসারিক জীবনে বিচ্ছেদ। তার মানে কি, চন্দ্র রবি একসাথে থাকলে কিন্তু এই ধরনের ভোগান্তি তাদের জীবনে করতে হয়। চন্দ্র মঙ্গল আর চন্দ্র শুক্র একসাথে চন্দ্র মঙ্গলা বলে, আর চন্দ্র শুক্র একসাথে লক্ষ্মী যোগ বলে। এই দুটি যোগ থাকলে তাদের অর্থ, বিত্ত, সম্পদ, বিলাসিতার জায়গা ভালো, অর্থাৎ বিত্ত বৈভব তারা পাবে। ভূমি বাড়ি জমির মালিক, গাড়ি বাড়ির মালিক, বিলাসিতা। কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সাংসারিক জীবনে কিছুটা ভোগ সুখে হানি ঘটে। সাংসারিক জীবনে ভোগ সুখে হানি অর্থাৎ কি, দাম্পত্য জীবনে কলহ বিবাদ, এটি কিন্তু ভোগান্তির কারণ হয় অনেকের ক্ষেত্রে, যখনই চন্দ্র মঙ্গল একসাথে বা চন্দ্র শুক্র একসাথে। হ্যাঁ, চন্দ্র বুধ একসাথে নানামুখী প্রতিভা, চন্দ্র বুধ একত্রে থাকলে নানামুখী প্রতিভার কারণে তারা কিন্তু জীবনে সুপ্রতিষ্ঠিত হয়। দেখবেন সঙ্গীত, সঙ্গীতজ্ঞ, সুরকার, বুধ, চন্দ্রের সঙ্গীত বলেন, সাহিত্য শিল্পকলা বলেন, তারপরে মিডিয়া রিলেটেড এগুলি কিন্তু চন্দ্রকে প্রতিভা কিন্তু আনন্দের কারণ হবে। হম। তো যাই হোক, মূলত 11টা বেজে গেছে, সকাল থেকে অনেকে ক্লাস করছেন। আমরা আগামী শুক্রবারে সকাল 9:30টায় আবার ক্লাস নেব। আর আপনারা যদি মানে সার্বিকভাবে যেহেতু দুইটা ক্লাস হলোই,
মানে সুযোগ হলে আমি দেখি আলোচনা করে নেব। যারা মিস করেছেন তাদেরকে আমি একসাথে করে নেব। এই জন্য যারা মিস করেছেন তাদেরকে নিয়ে যে একটা ক্লাস আমি বসবো, সেটা আমি আলোচনা করে নেব। যারা যারা করেনি তাদের একটা লিস্ট করে সেটা নিয়ে বসবানে। তবে আগামী শুক্রবারের দিন সকাল 9টা থেকে 9টা, 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা প্রত্যেকে আজকে যারা জয়েন করেছেন কেউ মিস করবেন না। অন্য কাজ যদি একটু নষ্টও হয়, বাদ দেন 2-4 মাস, 2 থেকে 4টে মাস যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে কি হবে, বেসিকটা আপনাদের তৈরি হয়ে যাবে। বেসিক তৈরি হয়ে গেলে এবার আমি নোট দিলে ঢাকা এরিয়া যারা আছেন তারা ঢাকায়, যশোর এরিয়ায় যারা যশোর, চিটাগাং এরিয়াতে যারা আছেন তারা চিটাগাং অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করার পরে দেখা যাবে যে সেই সময় সেই সমস্যার সমাধান করে দেবো তার। কিন্তু বেসিকটা হয়ে গেলে আপনাকে আর কেউ হচ্ছে যে আহ, উম, মানে আহ, তখন আচ্ছা থামিয়ে রাখতে পারবে না। তখন আপনি নিজেও আনন্দ পাবেন বা আপনার আগ্রহটা তখন আরো বাড়বে কিছু জিনিস জানার। এই জন্য মে, জুন, জুলাই আর অগাস্ট, এই 4টে মাস আপনারা অন্তত শুক্রবারের সকালে যার যত সমস্যায় থাকুক সমস্যাটাকে স্কিপ করেন, এই ক্লাসটাই অ্যাটেন্ড করেন। তারপরে দেখি আপনাদের এই 4 মাসের ভিতরে বেসিক ফান্ডামেন্টাল যে অবস্থাটা এটা যদি তৈরি হয়ে যায় না, তখন আপনি যেখানে যাবেন সেই জায়গায় দেখবেন যে আপনি নিজে নিজের নিজের অবস্থানটা বুঝতে পারবেন। 4 মাসে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং বেসিকের সাথে সাথে আমি প্রায়োগিক যে বেসিকটা আলোচনা করবো শুক্রবারে একটা ক্লাস, যেমন এই দেখা যাচ্ছে 2-1 জন আগে যারা আমার চেম্বারে আসতেন তাদের ভিতরে তারা নিজেরাই এখন চেম্বার করেছেন, আপনাদের এর ভিতরে 2-1 জন আছে। তো আমি চাচ্ছি যে তারা তাদের জন্য বেসিকটা হেল্পফুল হবে, কারণ তারা ক্লায়েন্ট দেখছে এখন। ভুলভাল সিদ্ধান্ত তো মানুষকে দেওয়া যাবে না। যার কারণে তাদেরকে একটু এগিয়ে নেওয়ার ব্যাপারটি এই ক্ষেত্রে শনিবারের ক্লাস। তা আপনারা সবাই তাতে জয়েন করবেন। মানে এক্ষেত্রে আপনি নতুন বলে যে আপনি কিছু শিখতে পারছেন না, এমনটি না। মানে আজকে কিন্তু আমি নতুনদের জন্য ক্লাস নিইনি, মূলত ক্লাসটি কিন্তু পুরোনো যারা তাদের জন্যই নিয়েছি। কিন্তু আলটিমেটলি যারা নতুন তারা কি বুঝতে, তাদের কি বুঝতে কথা। অসুবিধা হলে সেটা আমার জানাবেন। তো ঠিক আছে, আগামী শুক্রবারে আবার দেখা হবে। আর সবাই এগুলি নোট করেন, পড়াশোনা করেন। যে জিনিসগুলো আলোচনা করলাম এগুলি ডায়েরিতে যেগুলো নোট করার কথা বলেছিলাম, শোনেন, সিরিয়ালি দরকার নেই, এক এক পৃষ্ঠায় এক একটা জিনিস থাক। আজকে চুয়ান্নের যে টপিকস গুলো আলোচনা করলাম, যেমন গতকালকে আলোচনা করেছিলাম হচ্ছে যে 2-1টা জিনিস লাস্টের দিকে আধা ঘন্টা, এই জিনিসগুলো আপনার ডায়েরিতে একটা স্পেশাল নোট আকারে আপনি হচ্ছে যে তৈরি করেন। হ্যাঁ, নোট নম্বর 1, 2, 3 এইভাবে দিয়ে আপনি এক একটা টপিকস ওখানে ইনক্লুড করেন। যেমন শনি চন্দ্র, চন্দ্র বৃহস্পতি, হ্যাঁ চন্দ্র রাহু, চন্দ্র দুর্বল হলে কি হয়, এইসব বিষয়গুলি, চন্দ্রের দশা কেমন যায়, চন্দ্র সবচেয়ে পরিবর্তনশীল গ্রহ, চন্দ্রের দশা থাকে, চন্দ্রের দশায় বুধ এবং বৃহস্পতির অন্তর্দশা ভালো যায়, চন্দ্রের দশা একদিন ভালো 2 দিন খারাপ। এইসব জিনিসগুলো আপনি আর একটা আলাদা ডায়েরিতে নোট করেন। এই ক্যারেক্টারিস্টিক্স গুলোই আপনি ক্লায়েন্টের সামনে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। এবং তখন আপনি সঠিক রোগটা ধরতে পারবেন। ডায়াগনোসিসটা যদি সঠিক হয় না, তখন আপনি প্রতিকারটা সঠিক দিতে পারবেন। প্রতিকারটা সহজ জিনিস, আপনি রোগটাই ধরতে পারলেন না, মানে মেডিসিন বা ওষুধ কি দেবেন। এই জন্য আগে রোগ ডায়াগনোসিসটা জন্য এই জিনিসগুলো নোট করেন। তাতে আপনার ভিতরে একটা জিনিস তৈরি হবে যে চন্দ্রের ক্যারেক্টারটা আসলে এরকম। চন্দ্র 6-8-এ থাকলে দুস্থ হয়, নিচস্থ হয়। বৃশ্চিকে থাকলে চন্দ্র কর্কটে থাকলে সক্ষেত্রগত হয়, বলবান। এবার মেষ রাশিতে মানে অগ্নি রাশিগুলি মেষ রাশি, ধনু রাশি বা সিংহ রাশিতে বা মীন রাশিতে চন্দ্রের মিত্র ক্ষেত্র, চন্দ্র শনির ক্ষেত্রগত দুর্বল হয়। তারপরে চন্দ্র বুধের ক্ষেত্রেও মধ্যম প্রকৃতির হচ্ছে যে দুর্বলতা প্রকাশ পায়। তো এই জিনিসটা আপনার হচ্ছে যে মাথায় সহজে রাখতে পারলে চন্দ্র জন্মকুণ্ডলিতে কার কোথায় আছে, চন্দ্রের পাওয়ার কেমন, এটা আপনি পেয়ে যাচ্ছেন। তো ঠিক আছে, ভালো থাকেন। আগামী শুক্রবারের ক্লাসে আবার দেখা হবে। তো সে পর্যন্ত সবার সুস্থ থাকেন, সাবধানে থাকেন, গরম পড়ছে। নমস্কার।